আসসালামু আলাইকুম তোমাদের সবাইকেই। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আজকে তোমার জীবনে সব থেকে প্রিপোজিশনে হতে যাওয়া সেরা ক্লাস, এবং এই ক্লাসের পর আর তোমার আর কোনো ক্লাসই ভালো লাগবে না। সো দেখি, তোমাদের দুইটাই আসার কথা, 10 মিনিট একটু লেট হলো। রোজার দিন তো বুঝো, কোনো না কোনোভাবেই একটা না একটা কিছু লাগে, প্রয়োজন হয়। ভাইয়া কেমন আছেন? সিদ্ধাতুল বলতেছে, আলহামদুলিল্লাহ ভালো। উসমানী সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। স্বপ্নীল, তারপরে হচ্ছে মুবারক, তারপর রাসেল। আচ্ছা আচ্ছা, তোমাদের অবস্থা দেখি, একটু কথা বলো। সবার কমেন্টসগুলো একটু পড়ি, আমি একটু এভরিওয়ান মেনশন দিই। হুম, কি অবস্থা ভাইয়া? রাসেল বলতেছে, রাসেল ভালো আছি। আসসালাম ভাইয়া, 2 দিন পর ক্লাস করতেছি। হ্যাঁ, 2 দিন পর আজকে ক্লাস করবা। আজকের ক্লাসটা তো মানে বেস্ট ক্লাস অনলাইনে। তুমি আজকের ক্লাসটা যে আমার করবা, এরপরে তো মানে এটা তো যখন বলি বেস্ট ক্লাস, তখন তো তুমি তো অনলাইনে অনেক ক্লাস দেখতেছো তো, বাট তোমার মেন্টর তোমাকে বেস্ট ক্লাস নেবে, কারণ তুমি তোমার বেস্ট মেন্টর সিলেক্ট করছো। এটার তুমি যে বেস্ট সিলেকশনে তোমার এটা আজকে তুমি পেয়ে যাবা, যে ভাইয়া প্রিপোজিশনের এরকম ক্লাস তো আসলে কখনো করি নাই, যে অনেক কিছু শিখতে পারলাম। যে এই যে শিখতে পারার যে ব্যাপারটা, এই শিখতে পারার যে ব্যাপারটা, এই সুযোগটাই তো তুমি পাচ্ছ, এই সুযোগটাই তোমাকে অনেক উপরে নিয়ে যাবে। আমরা একটু 5 মিনিট অপেক্ষা করি। জুই বলতেছে কেমন আছে? ভালো। গুনগুন করে গান গাই নাকি? না ভাইয়া, গান পারি না। এমএসটি বলতেছে ও নাবিলা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সবাইকে, সবাই একটু যুক্ত হও, আমি তারপরে ক্লাসটা স্টার্ট দিই। আজকে ক্লাসটা দুইটাই নেওয়ার অনেক কারণ আছে, কারণ ক্লাসটা হচ্ছে একটু ডিটেল, বাট ডিটেল ক্লাস। বাট আমি যদি বলো যে ভাইয়া একটু ফাস্ট পড়ান, এই ক্লাসটা শেষ করতে ধরো, এই ক্লাসটা শেষ যদি করি অ্যাজ ইউজুয়াল, তাহলে ধরো 2 ঘন্টা লাগবে, 2 আওয়ার লাগবে যে অ্যাজ ইউজুয়াল শেষ করি। বাট তুমি যদি বলো যে ভাইয়া একটু ফাস্ট শেষ করেন, তাহলে ধরো এই ক্লাসটা 1 ঘন্টা 20 মিনিট কিংবা 1 ঘন্টা 10 মিনিটে শেষ করা যাবে। জাস্ট ক্লাসের পড়া ক্লাসে শেষ হবে আবার। ভাইয়া কেমন আছেন? ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। সবাই ভালো আছো তোমরা? রোজার দিন জিগিতেও পারি না খাইছো কি না। অনেকেই তো আছে ভাইয়া 2 আওয়ার মানে 4 ঘন্টা। না না না, তাহলে 2 ঘন্টা 30 মিনিট লাগবে শিওর। হ্যাঁ, আজানের আগে শেষ করে দিলাম, বসলা টেবিলে। কিন্তু তোমরা তো থাকবা না, ওইটাই সমস্যা। আমি কাকে ক্লাস দেব? আপনাকে 2 দিন মিস করছি। হ্যাঁ হ্যাঁ, 2 দিন ধরে আমি পেজে আসলে লাইভ টাইপ নেই না। পেজে ক্লাস নেওয়া একটু অফ দিছি, কারণ প্রতিদিন তো আর পড়াইতে আমার ইচ্ছা করে না, বুঝো না। আমি তো চাই যে তোমরা একটু ভালো করে পড়ো, তোমাদেরকে নিয়ে থাকি। আমরা হচ্ছে এডমিশন পড়াবো যখন, তখন থাকবো লাইভে, সারা দিন দেখবা একদম ভুম ভুম করতেছে। তো এখন তো আর এই সুযোগটা নাই। ভাইয়াকে একটু এনার্জি জমাইতে হবে না? তোমরা অনেকেই যুক্ত হয়েছে, চলো আমরা শুরু করে দিই, আমরা লেট করবো না, কেমন? 2 ঘন্টা বলছে, তার মানে 5 ঘন্টা না রে আসিফ। 2 ঘন্টা মানে আমি একটু টাইমটা ঠিকই বলছি, বা আমি আগে শেষ করে দিব, ঠিক আছে? আমি আমার বেস্ট ট্রাই করব ক্লাসটাকে খুব দেখো, এই ক্লাসটা যদি কত পেজের জানো? এই ক্লাসটা টোটাল হচ্ছে 121টা পেজ আছে। 121টা পেজ আছে এই ক্লাসের মধ্যে। তো এটা হচ্ছে তোমার এই 2 নাম্বার পেজ, ঠিক আছে? 121টা পেজ আছে। এখন আমি যদি পড়াইতে থাকি, তুমি যদি মনোযোগী থাকো, তাহলে এই ক্লাসটা আমি 1 ঘন্টায় শেষ করতে পারবো। কিন্তু তুমি যদি মনোযোগী না থাকো, যদি বলো ভাই আমি বুঝি নাই, আবার বুঝান, বারবার এইটা বলো, আমি কিন্তু বারবার তোমাকে বুঝাইতেই থাকবো।
এমন না যে আমি বুঝাবো না, বারবার বুঝাইতেই থাকবো। তো বারবার যদি বুঝাইতেই থাকি তখন ক্লাসটার সময়টা লং হয়। এটাই হচ্ছে মেইন প্রবলেম। আর তুমি যদি শুরু থেকে মনোযোগী থাকো আমি 1 ঘন্টা শেষ করে দেবো, ঠিক আছে? খুশি? এখন খুশি না? 5 ঘন্টা যাবে না। ওকে, তাহলে শুরু করি। সবাই বলো রেডি। রেডি সবাই বলো ভাইয়া রেডি। রেডি কি না সবাই বলো, কমেন্টে বলো ভাইয়া রেডি, হ্যাঁ বা না রেডি। 3 ঘন্টা যাবে না, আজকে রোজার দিন। আমি কি বুঝি না যে তোমরা রোজা রাখছো, কষ্ট হচ্ছে। সবাই রেডি? ওকে রেডি রেডি সবাই। এই তো অ্যাক্টিভ আছে। মিম রেডি, ওকে। পারস্মিতা রেডি, নিপা রেডি। চলো তাহলে আমরা শুরু করি, কেমন? ঠিক আছে, দেখো তাহলে একটা বেসিক টার্ম দিব, একটু বেসিক থেকে পড়বো আমরা। ক্লাসটা এমনভাবে পড়বো এডমিশন শেষ করে ফেলবো। এইচএসসি টু এডমিশন একই পড়া, একসাথেই শেষ করে ফেলবো, ডাবল ডাবল প্যারা নিব না। দেখো প্রি মানে কি, প্রিপোজিশনকে যদি আমি ভাঙি, দেখো দেখো প্রিপোজিশনকে আমি যদি ভাঙি তাহলে আছে কি প্রি, আর ওইদিকে হচ্ছে পজিশন। তাহলে প্রি মানে কি ভাইয়া বলো তো? প্রিপোজিশনের অর্থটা কি দাঁড়ায়? প্রি মানে হচ্ছে পূর্বে, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। তাহলে প্রিপোজিশন অর্থটা কি? ভাঙে যদি, প্রি হচ্ছে পূর্বে, পজিশন মানে অবস্থান, তার মানে প্রিপোজিশন অর্থটা কি দাঁড়ায়? পূর্বে অবস্থান। এখন ভাইয়া পূর্বে অবস্থান, প্রিপোজিশন মানে পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? প্রশ্ন আসবে না তোমার মনে? তাহলে প্রিপোজিশন অর্থ কি দাঁড়াইলো? পূর্বে অবস্থান। এখন তোমার মনে প্রশ্ন আসবে, ভাইয়া কার পূর্বে অবস্থান করে? কার পূর্বে? সে কার আগে বসতে চায়, ঠিক আছে না? সে বসতে চায় নাউন এবং প্রনাউনের আগে বসে। তাহলে প্রিপোজিশন কোথায় বসে দেখলেই বোঝা যায়। তাহলে প্রিপোজিশন বসতেছে কার আগে? নাউন কিংবা প্রনাউনের আগে, নাউন কিংবা প্রনাউনের আগে। তুমি জাস্ট এইটুকু বুঝলেই হবে। এখন তুমি বলতে পারো, আরেকটা বলতে পারো যে 4টা জায়গার আগে বসে। একটা কি? নাউন বললাম, ঠিক আছে। আরেকটা হচ্ছে নাউন ফ্রেজ, সবগুলো একই জিনিস, নাউন ফ্রেজ। আরেকটা হচ্ছে নাউন ক্লজ, আর একটা হচ্ছে প্রনাউন। তাহলে প্রিপোজিশন মানে পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? 4টা জিনিসের পূর্বে অবস্থান। তাহলে প্রিপোজিশনের 4টা বন্ধু আছে, প্রিপোজিশনের কি 4টা সঙ্গিনী আছে, 4টা সঙ্গী আছে, 4টা বন্ধু আছে, 4টা শত্রু আছে, ধরতে পারো যাই আছে, তুমি বন্ধুই ধরো। তাহলে এই 4টার আগে পূর্বে অবস্থান করে হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে। তাহলে প্রিপোজিশন মানে পূর্বে অবস্থান। তাহলে এই 4টা জিনিসের পূর্বে অবস্থান। ভাইয়া নাউন চিনি, কোনো কিছুর নাম। তাহলে নাউন ফ্রেজ কি? নাউন ফ্রেজ হচ্ছে দুইটা দেখবা নাউন ওয়ার্ড মিলে নাউন ফ্রেজ হয়। যেমন দেখো ঢাকা কি ভাইয়া? একটা নাম, হ্যাঁ। এখন যদি বলি ইউনিভার্সিটি, তাহলে ঢাকা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিও একটা নাম, ঢাকাও একটা নাম। তাহলে দুইটা নাউন মিলে তোমার হয়ে যায় নাউন ফ্রেজ, বুঝতে পারছো? তো এই জায়গায় যদি আমি বলি দি বার্ড, এখানে যদি বার্ড কি নাউন, এর আগে কি আর্টিকেল। তো নাউনের সাথে আর্টিকেল বা নাউন ওয়ার্ডটার সাথে যাই যুক্ত থাকুক না কেন, অর্থাৎ 2টা শব্দ বা 3টা শব্দ একসাথে যোগ হয়ে একটা ফ্রেজ গঠন করে। তাহলে ফ্রেজ হচ্ছে কি শব্দ গুচ্ছ। তাহলে নাউনের সাথে কোনো কিছু বসবে, তাহলে সেটাকে বলো নাউন ফ্রেজ। আর ক্লজ হচ্ছে কোনো একটা নাউন দিয়ে শুরু হবে একটা বাক্য। এই ক্লজগুলো তোমাদেরকে পরে পড়াবো এডমিশন টাইমে, বাট তুমি জাস্ট এইটুক শিখবা যে নাউন এবং প্রনাউনের আগেই বসে প্রিপোজিশন, কেমন? এইটুক দিয়ে তুমি ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন সলভ করবা। এরকম উদাহরণ দেখো, আসিফ লিভস ইন ঢাকা। তাহলে ইন হচ্ছে ভাই প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন কার আগে বসে বলো তো? প্রিপোজিশন কার আগে বসে? নাউনের আগে। তাহলে ঢাকা কি? একটা নাউন। তারপরে দেখো নাউন এবং প্রনাউনের আগে বসে, তাই না? তারপর দেখো লুক অ্যাট হিম, তাকে দেখো। এখানে দেখো অ্যাট আসছে, আর এখানে কি হিম আছে। তো হিমটা কি ভাইয়া? প্রনাউন, হিমটা প্রনাউন। তাহলে প্রিপোজিশন কার আগে বসছে? প্রনাউনের আগে বসছে। দেখো আই গো টু ইউনিভার্সিটি, আই গো টু ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কি ভাইয়া? একটা নাউন, ইউনিভার্সিটি কি একটা নাউন। আর প্রিপোজিশন কার আগে বসছে? নাউন বা প্রনাউনের আগে বসে। তাহলে প্রিপোজিশন সব সময় নাউন বা প্রনাউনের আগে বসবে, বুঝছি। এখন দেখো ঢাকা ইউনিভার্সিটির আসা একটা কোয়েশ্চেন
আমরা সিম্পলি শেষ করে ফেলবো। বলতেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইউজেস অফ দ্য প্রেপোজিশন বাট ইজ কারেক্ট। দেখো তো কেউ কি এটা চিন্তা করছিল যে বাটটা একটা প্রেপোজিশন হবে, বাট কোয়েশনই বলে দিছে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইউজেস অফ দ্য প্রেপোজিশন বাট ইজ কারেক্ট। বলতেছে এখানে বাট ওয়ার্ডটা কোন জায়গায় প্রিপোজিশন হিসাবে ঠিক বলবা তুমি। বলতেছে এখানে বাট যে ওয়ার্ডটা আছে কোন জায়গায় প্রিপোজিশন হিসাবে ঠিক আছে, কোন জায়গায় প্রিপোজিশন হিসাবে ঠিক আছে। তো কোন জায়গায় প্রিপোজিশন হিসাবে ঠিক আছে, তাহলে প্রিপোজিশন অর্থাৎ পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান করে, তার নাউন বা প্রনাউনের পূর্বে অবস্থান করবে, অর্থাৎ নাউন কিংবা প্রনাউনের পূর্বে এই বাটটা প্রিপোজিশন হইতে চলে। তাহলে প্রিপোজিশন বলতেছে কোন বাটটা প্রিপোজিশন, তা বাট যদি প্রিপোজিশনই হইতে হয়, এই বাট যদি প্রিপোজিশনই হয় বেটা, তাহলে এর পরে কি থাকবে, নাউন বা প্রনাউনের পূর্বে বসবে। ঠিক আছে, তাহলে দেখি কোথায় বসছে। এখানে দেখো টু ওয়াক, এই টু ওয়াকটা কি ভাই ইনফিনিটিভ, এটা ভার্ব। এই টু অ্যাডমায়ার এইটাও কি ভাইয়া, এটা একটা ভার্ব। তারপরে দেখো প্লে, প্লে কি ভাইয়া একটা ভার্ব। আর এইখানে হি কি ভাইয়া একটা প্রনাউন। তা নাউন এবং প্রনাউনের আগে যাই বসুক না কেন, নাউন এবং প্রনাউনের আগে যাই বসুক সেটাই প্রিপোজিশন হয়ে গেছে। নাউন এবং প্রনাউনের আগে বসলে সেটা প্রিপোজিশন হয়ে গেছে। তাহলে ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন বেসিক জাস্ট একটু বললাম প্রিপোজিশন। অনেক স্টুডেন্ট ছিল যে সারা জীবন প্রেপোজিশন পড়ছে, বাট ওই প্রেপোজিশনের অর্থটা শিখে নাই, তাই শেষ। তাহলে তুমি একটু বেসিক শিখলা, পারলা না? খুব ইজি না? বুঝছি ভাইয়া, বলো তো। তারপরে আসো, এখন কিছু প্রেপোজিশনের অর্থ তোমাকে শিখতে হবে। তো অর্থগুলো ক্লাসে মুখস্থ করার দরকার নেই, বাসায় মুখস্থ করো। আমি একবার রিডিং পড়ে দিই। দেখো টু মানে কি, টু মানে হচ্ছে প্রতি এবং দিকে। অফ মানে কি, যখন বলবো এর। অ্যাট মানে কি প্রতি বা নির্দেশক। উইথ মানে সাথে। ফর মানে কি জন্য। ইনটু মানে মধ্যে। অ্যাবাউট মানে সম্বন্ধে। অ্যাজ মানে যেমন এবং হিসেবে। বিটুইন মানে কি দুইয়ের মধ্যে বোঝাতে। টুওয়ার্ড কি দিকে। যখন দেখবা কোনো কিছু বোঝাচ্ছে টুওয়ার্ড কোনো কিছু সাথে বোঝাতে আমরা সবসময় উইথ ব্যবহার করি। এর বোঝাতে আমরা তার জিনিসটা আমরা বলি অফ। টু মানে কি প্রতি বা দিকে। তারপর দেখো ফ্রম মানে কি ভাইয়া হতে। বিফোর মানে কি বলতো ভাইয়া পূর্বে। আফটার মানে পরে। উইথাউট মানে কি ছাড়া কিংবা ব্যতীত। উইথাউট মানে কি ছাড়া কিংবা ব্যতীত। এগেইনস্ট মানে কি বিরুদ্ধে। যেমন ধরো বাংলাদেশ আর পাকিস্তানের যুদ্ধটা আসলে যে উই ফট এগেইনস্ট পাকিস্তান, তো এইরকম যখন আসে আর কি, এগেইনস্ট মানে কি বিরুদ্ধে। তারপর কি ভাই অ্যারাউন্ড মানে কি চারপাশে। অ্যাক্রস বেপিয়া। উইথিন মধ্যে। অ্যামং সবার মধ্যে বোঝাতে। সিন্স হতে কিংবা থেকে। সিন্স মানে কি হতে কিংবা থেকে। এই সময়টা দেখে আমি তাকে দেখি না। তারপরে দেখো থ্রো মানে মধ্য দিয়ে। ওভার মানে কি উপরে। আপ অন মানে উপর। ইন মানে কি কোনো কিছুর মধ্যে। বিলো মানে কি নিচে। বাই মানে পাশে। আন্ডার মানে নিচে। আপন মানে উপর। বিসাইড মানে পাশে। অন মানে উপর। ক্লিয়ার? এইটুক। এই ওয়ার্ডগুলো তোমরা বাসায় একটু দেখবা এক নজরে, কেমন অর্থগুলা, এই প্রেপোজিশনগুলোর অর্থগুলো জানলে তোমার জন্য সুবিধা হবে। তারপরে আসো, এখন একটা কোয়েশনের উত্তর দাও তো। যে বলতেছি সুইজারল্যান্ড লিজ ড্যাশ ফ্রান্স জার্মানি অ্যান্ড ইটালি। একটু আগে তো আমরা পড়ছি। ফ্রম মানে কি থেকে। ফ্রম মানে থেকে। বিটুইন মানে কি দুইয়ের মধ্যে। অ্যামং মানে কি টু প্লাস অনেকের মধ্যে। ইন মানে জাস্ট মধ্যে। ইন মানে জাস্ট মধ্যে। এখন এই আনসারটা দাও। সুইজারল্যান্ড একটা এলাকা। লিজ মানে এটা লিজ মানে ভাগ করা হয়েছে ফ্রান্স জার্মানি অ্যান্ড ইটালি। এটা আনসারটা দাও তো, এটা আনসারটা দাও। ওকে, তো আলী বলতেছো এ, ফারিয়া বলতেছে এ, ইস্পিতা বলতেছে ফ্রম না বি, আর বলতেছে অ্যামং এ। ওকে, তোমরা অনেকেই অ্যামং বলছো। যারা অ্যামং বলছো তারা হয়তো বা নতুন যুক্ত হয়েছে, বাট যারা 24 ব্যাচ থেকে ক্লাস করছিল তারা সবাই উত্তরটা কিন্তু বিটুইন দিছে। উত্তরটা কি দিছে? বিটুইন দিছে। উত্তরটা কি করছে? বিটুইন দিছে। এই যে আকন্দ বিটুইন দিছে, তোমরা সবাই অ্যামং দিছো। হ্যাঁ, পিডিএফ কখন পাবো? আসিফ, তোমাকে কিন্তু ক্লাস থেকে আমি একদম বের করে দেবো। ক্লাস নিচ্ছি, ক্লাসের পিডিএফ কেন? আমি কিন্তু এখনই ক্লাস থেকে বের করে দেবো। ঠিক আছে? পিডিএফ কখন দেবো? পিডিএফ কি কথা বলে? এইসব পিডিএফ কেন?
এটা লং ক্লাস, এটা পিডিএফ আমি ক্লাস শেষে দিব, বাকিগুলো কি দেবো ওটা শর্ট ক্লাস, তুমি তো একটু নোট করতে পারো। প্রত্যেকবারে কিন্তু এরকম কিছু থাকে, আমি কিন্তু ক্লাস থেকে ডিরেক্ট ব্যাচ থেকে ব্লক করে দিই। পিডিএফ কখন দিবে, কখন কি পিডিএফ কেন করতেছো? নাম্বারটা দিচ্ছ, এগুলো শিখো, ঠিক আছে? ওকে, তো দেখো তোমরা যারা নাম্বার বলছো উত্তরটা কিন্তু না, তো এইটুকু হলো শিখার জিনিস, যে শিখো যে উত্তর দিচ্ছ এমন, এখন তো এখানে তো উত্তর তো পিডিএফ এ লেখা নাই যে উত্তরটা এমন দিয়ে ভাবতা পিডিএফ পড়লে, বাট আনসার তো বিটুইন, ঠিক আছে? আনসারটা কি বিটুইন, আগে ক্লাস করো তারপরে অনেক কিছু শিখতে পারো, পিডিএফ দিব, সমস্যা নেই। বড় ক্লাস তো পিডিএফ দিয়ে আমি কী করবো, এটা আমার, ঠিক আমার জন্য, আমি কার জন্য বানাইছি? তোমার জন্যই তো বানাইছি, তো ক্লাস করো। তাহলে দেখো যে সুইজারল্যান্ড, লিস, ফ্রান্স, জার্মানি অ্যান্ড ইতালি, দেখো এটা আনসার ভাইয়া বিটুইন হয়েছে। এখন মাথাটা একটু ঘুরতেছে, ছ্যাঁকা খাইয়ে গেলাম ভাইয়া, ছ্যাঁকা খাও নাই, একটু শিখে ফেলো। যখন দেখবা দুইয়ের মধ্যে হয় তখন বিটুইন হয়, এটা কিন্তু দুইয়ের মধ্যে। যেমন দেখো এই যে সুইজারল্যান্ডটাকে ভাগ করা হয়েছে, তুমি বলতেছো যে একটা ফ্রান্স, একটা জার্মানি আর ইটালি, না, এখানে দুইটা ব্যাখ্যা আছে, আমি দুইভাবে দেখি। দেখো অ্যান্ড আছে, অ্যান্ড, অর এবং বাট, এগুলো হচ্ছে ভাই কোরিলেটিভ কনজাংশন এবং প্যারালাল সাইন। এই পাশে জয়টা আছে, ওই পাশে কিন্তু সেম হয়, তাহলে এই পাশে যা আছে ওই পাশে একটাই হবে। তাই দেখো এই ইটালি হচ্ছে একটা, আর এই পাশে দুইটা মিললে হয় একটা, এই দুইটা না, এখানে যে 5টা নামও থাকে ডাজেন্ট ম্যাটার, 5টা মিললে হয় একটা, তাহলে 1 আর 1 কত? 2। তাহলে অ্যান্ড, অর, বাট এগুলো এমন জিনিস, এর পরে যা আছে এর আগে সেম আছে, তাহলে এখানে দুইটা আছে, এরপরে তো দুইটা নাই ভাইয়া, কিচ্ছুই করার নাই, এরপরে একটা আছে, তাহলে যেহেতু একটা আছে বাকি সবগুলো মিলেই একটা, এরা ব্যালেন্স করে চলে, ব্যালেন্স করে চলে। এই যে দেখো অ্যান্ড অর বাট এগুলো হচ্ছে ভাইয়া একটা ব্যাখ্যা, এগুলো হচ্ছে এরকম যে এর পরে যদি একটা আছে এর এইদিকেও থাকবে একটা, মানে ব্যালেন্স করে থাকে। এখানে যদি দেখো দুইটা আছে, এখানেও থাকবে দুইটা, তাহলে এই পাশে যদি একটা আছে বাকিগুলো মিলে একটা হবে, বুঝতে পারছো? তাহলে 1 আর 1 কত? 2, 2 মানে বিটুইন, দুইয়ের মধ্যে, তো এটা এবং আনসার না, তো এই ভুলগুলো করা যাবে না। এখন এটাকে তুমি চাইলে অন্যভাবে ব্যাখ্যা করতে পারো, সেগুলো হচ্ছে ভাইয়া দেখো এমন কখন হয়, যখন অনেকের মধ্যে বুঝায়, আর বিটুইন হয় দুইয়ের মধ্যে বুঝালে। ঠিক এরকম কোয়েশ্চেন তুমি অনেক সময় দেখবা যে এগুলো যখন দেখবা সিঙ্গুলার নাউন হয় বা সিঙ্গুলার নাম্বার হয়, হ্যাঁ, যে সিঙ্গুলার কোনো কিছু হয়, তখন দেখবা একটা একটা করে হয়, তখন বিটুইন আনসার দিতে হয়। যেমন দেখো ফ্রান্স একটা সিঙ্গুলার, তাই না? জার্মানি একটা সিঙ্গুলার, তোমার হচ্ছে এই সিঙ্গুলার নাউন, কিংবা ইটালি হচ্ছে একটা সিঙ্গুলার নাউন। অর্থাৎ যে সিঙ্গুলার ব্যাপারগুলো যখন বসে প্যারালালি, যখন সিঙ্গুলার বসে একটা একটা এক 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 করে প্যারালালি সিঙ্গুলার বসে, তখন এটা হয়। বাট এটা হচ্ছে ভাই বইয়ের ব্যাখ্যা, কঠিন ব্যাখ্যা, দরকার নাই, আমি জাস্ট এমনিই মনে রাখতে পারি, ঠিক আছে? তাহলে অ্যান্ড হচ্ছে প্যারালাল সাইন, এই প্যারালাল সাইন এরপরে যদি একটা, বাকি সবগুলো মিলেই হবে আমার একটা, তাহলে 1 আর 1 2, ক্লিয়ার? তারপরটা যাও, এটা বুঝছো? বুঝছি, এটা বুঝছো কিনা একটু বলো তো? হ্যাঁ, কট তো খাইবা, ঠিক আছে। এখন দেখো এইটার আনসার দাও তো, ডিউতে আসছে 24 সালে, ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রশ্ন কঠিন হয়, দেখো তো এটা কোনো কথা হইলো যে সি ওয়াজ সিলেক্টেড 400 কম্পিটিটরস, দেখো তো ভাই 400 জনের মধ্যে হয়েছে, 2-এর অধিক না, তাহলে আনসারটা কি হবে বলো তো? খুব সহজই হবে, এমন এটা হবে না, এটা হবে না, এটাও হবে না। তারপরে যাই, তারপরেরটা আসো, দেখো প্লিজ কাম ইন, হিয়ার ইন ইজ, প্লিজ কাম ইন, হিয়ার ইন ইজ, এখানে বলতেছে দেখো যে প্লিজ কাম ইন, হিয়ার ইন ইজ, এখন এই ইনটা কি হবে বলো তো? এই ইনটা কি নো প্রিপোজিশন, ইনটা কি প্রিপোজিশন, এটা কি নাউন, এটা কি অ্যাডভার্ব? আনসারটা কি হবে বলো তো? আনসারটা কি হবে? আপনি না রোজা আছেন, স্টোরিটা সে চলো, ওকে। দেখো প্লিজ কাম ইন, হিয়ার ইন ইজ, এইখানে এই ইনটা কি ভাইয়া? এই ইনটা হচ্ছে, তোমরা সবাই জানো এই ইন হচ্ছে কি প্রিপোজিশন, তাহলে আনসার কি দিবা? বি নাম্বারটা আনসার দিবা। কে কে বি নাম্বারটা আনসার দিছো একটু বলো তো, একটু হাত তোলো, কে কে বি নাম্বারটা আনসার দিছো? দ্রুত আনসার করো, ক্লাসে পড়া আনসার করতে হবে, পড়াশোনায় ইন্টারেক্টিভ হইতে হবে, টিচারের সাথে তোমার কানেকশন থাকতে হবে, ঠিক আছে?
ওকে, বি নাম্বার বলতেছে রিড বলতেছে প্রিপোজিশন। হ্যাঁ, যারা খুব সহজ সরল তারা বলছে প্রিপোজিশন, তাই না? এটা প্রিপোজিশন হবে না। এই ইন কি, ইন দেখলেই তো প্রিপোজিশন মনে হয়। এই যে দেখো, ইন কি দেখলেই প্রিপোজিশন মনে হয়। তাহলে একটা সাইডে নোট লেখো, সাইডে নোট লেখো যে যখন দেখবা প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে বাক্যে ফুল স্টপ আছে, বাক্যে ফুল স্টপ আছে, ওই প্রিপোজিশনটা প্রিপোজিশন হয় না, এই প্রিপোজিশনটা হয়ে যায় অ্যাডভার্ব। এই প্রিপোজিশনটা কি হয়? অ্যাডভার্ব। এটা সাইডে নোট করো, ভন্ডামি তো অনেক করছো যে প্লিজ কাম হিয়ার, প্লিজ কাম হিয়ার। এইখানে প্লিজ কাম হিয়ার ইন, এখানে বলতেছে ইনটা কি, ইন তো দেখি ও ভাইয়া সুপার ডুপার, এটা প্রিপোজিশন। কিন্তু না, যখন দেখবা কোনো প্রিপোজিশনের পরে ফুল স্টপ আছে, ওই প্রিপোজিশনটা প্রিপোজিশন থাকে না, সেটা হয়ে যায় অ্যাডভার্ব। তাহলে দেখো এখানে যে প্রিপোজিশন আছে, এখানে যে প্রিপোজিশন আছে, ওই প্রিপোজিশনের পরে কি আছে? ফুল স্টপ আছে। এই প্রিপোজিশনের পরে কি আছে? ফুল স্টপ আছে, ফুল স্টপ আছে, তাহলে এটা অ্যাডভার্ব। আমি আদর করে মজা করে বলি, প্রিপোজিশন বেশি ছদ্ম বেশি, তুমি অ্যাডভার্ব। নাটক কম করো প্রিয়, তোমাকে আমি চিনে গেছি। তোমার গল্প এবার শেষ, কারণ তোমার পরে আছে ফুল স্টপ। যেহেতু তোমার গল্প এবার শেষ, নাটক কম করো। তুমি প্রিপোজিশন বেশি একজন, মানে প্রিপোজিশন বেশি ছদ্ম বেশি একজন অ্যাডভার্ব। তাহলে দেখবা কোনো প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে ওই প্রিপোজিশন থাকে না, ওই প্রিপোজিশন অ্যাডভার্ব হয়ে যায়। এইটা তোমার বন্ধুদের শিখতে আরও অনেক দিন সময় চলে যাবে, বাট তুমি অনেক দিন আগেই শিখছো। যখন আমি এডমিশন ক্লাস করাবো, তখন আমার প্রি এডমিশনের স্টুডেন্ট তোমরা, তখন দেখবো দ্রুত উত্তর করবা, তখন অন্য স্টুডেন্ট অবাক হয়ে যাবে কি শিখতেছে আর ওরা কি আগে শিখছে, তাই না? ওকে, এটার আনসারটা কি দেওয়া আছে বলো তো? এখানে আনসারটা দেওয়া আছে নো প্রিপোজিশন। তা আনসারটা কি এটা রাইট? এটা কিন্তু রং। তো এই যে পিডিএফ চাও, এই যে পিডিএফ চাও, পিডিএফ এর মধ্যে তো এটা রং। এখন আমি তো পিডিএফ এর মধ্যে রঙই দিব, রংটা আছে রং, আমার তো ঠিক করার দরকার নেই, কারণ আমি তো ক্লাস নিচ্ছি কষ্ট করে। যারা পিডিএফ পড়বে তারা তো এটা বুঝবে না, জানবেও না। ঠিক আছে, তারপর দেখো দি সান হ্যাজ গন ডাউন। ভাইয়া ডাউন কি? একটা প্রিপোজিশন। ডাউন কি? একটা প্রিপোজিশন, তাই না? এখন ফুল স্টপ আছে, ঠিক আছে, ফুল স্টপ আছে এমনি। তাহলে ডাউন একটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে যখন সর্বশেষ বাক্যের শেষে বসে এবং ফুল স্টপ থাকে, সেই প্রিপোজিশনটা হয়ে যায় কি বলতো ভাইয়া? অ্যাডভার্ব। তাহলে আনসার কি দিবা? ভার্ব না, প্রিপোজিশন না, নো প্রিপোজিশন না, এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, তারপরে আসো, এটা আসো দেখো, when he entered the dash the room everyone stopped talking। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, ক্লাসের শেষে তোমাদেরকে আমি 150টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেব। এই 150টা পড়লেই হয়ে যাবে, জাস্ট। আর তো পেন নাই, মাথা ঠান্ডা হয়েছে। এখন এখন বেসিক ক্লাসটা করতে হবে, আস্তে আস্তে এগোতে হবে, অনেক দূর যাইতে হবে আমাদের। দেখো, when he entered দ্য রুম এভরিওয়ান স্টপ টকিং, অর্থাৎ যখন সে রুমে প্রবেশ করেছিল, ওই রুমের প্রত্যেকেই কথা বলা বন্ধ করে দিছিল। এখানে আনসারটা কি হবে? দ্রুত আনসারটা দাও তো, তোমাদের আনসার দেখতে হবে আমার। দ্রুত আনসার দাও। ইনটু হবে, ভেরি গুড। রয় বলতেছে ইনটু হবে, ওকে। পরস্মিতা বলতেছে ইনটু হবে, ভেরি গুড। তোমরা কে কি শিখছি ইনটু হবে? আচ্ছা ঠিক আছে, আর কে কে আনসার দিও? দ্রুত উত্তর দাও। ওকে, এটার আনসার দাও। ভুল হোক রাইট হোক আনসার দিতে হবে তো। ভুল হোক রাইট হোক আনসারটা তো দিতে হবে। ইনটু, ইনটু সবাই বলতেছে ইনটু, আর একজন বলতেছে নো প্রিপোজিশন। ওকে, এখানে এন্টার, ভাইয়া এন্টার দেখলেই মনে হয় যে এন্টারের পরে ছোটবেলা শিখছি এন্টার ইনটু দ্য রুম, অর্থাৎ রুমের ইনটু মানে কি মধ্যে, হ্যাঁ রুমের মধ্যে। আচ্ছা, ইনটু দ্য রুম, রুমের মধ্যে প্রবেশ করলো। বাট আনসার তো ইনটু হবে না আমকা। এই যে আরেকটা ছেঁকা খাইলা, তাই না? আরেকটা কি খাইলা? ছেঁকা খাইলা। আরেকটা ছেঁকা খাইলা। ভাইয়া এত ছেঁকা দিচ্ছেন কেন? আপনাকে কি সাদিয়া ছেঁকা দিছে এই কারণে কি আমাদের উপরে রাগ নিচ্ছেন? না, তোমরা যত বেশি এখন থেকে ছেঁকা খাবা, পরীক্ষার হলে এই প্রশ্ন আসলে মনে থাকবে। হ্যাঁ, নাটক কম করো, প্রশ্নটাকে বলতে পারবা যে ভাইয়া তো আমাকে আগেই ছেঁকা দিয়ে শিখাই দিছে, আমি কি আবার ভুল করব? না, এই জন্য হচ্ছে এই ছেঁকাগুলো খাচ্ছ। এটা কি ভাইয়া? ইনটু হবে না, এটা ইনটু হবে না, এটা ইনটু হবে না। ও, এটা ইনটু হবে না, আনসারটা হবে নো প্রিপোজিশন। এখানে কোনো প্রিপোজিশনই বসবে না।
কেন বসবে না সেটা পরে শেখাচ্ছি। তারপরে দেখো হি রিচ, দেখো তোমাদের নতুন একটা টার্ম দেখাই, যে হি রিচ ড্যাশ ঢাকা অন টাইম। এখন এটার উত্তর তো দিতে পারবা, রিচ ঢাকা, হি রিচড অ্যাট ঢাকা অন টাইম, টু ঢাকা অন টাইম, নাকি ফ্রম ঢাকা অন টাইম, নাকি নান। এই উত্তরটা তো দিতে পারবা অন্তত, এটা দ্রুত উত্তর দাও, এটার উত্তর তো দিতে পারবা, বলো এটার উত্তর তো দিতে পারবা। আরে সিফুল বলতেছে অ্যাট, সুহান বলতেছে অ্যাট, নাবিলা বলতেছে অ্যাট, মিম বলতেছে অ্যাট। ভাই এটা যদি ছেঁকা খায় তাহলে কিন্তু বাঁচবো না, অবস্থা সুইসাইড করার মতো হয়ে যাইব। মানে এত বছর প্রিপোজিশন শিখতেছি ভাই, একটা হচ্ছে না, কি করতেছেন? এরকম ফিল হচ্ছে না যে এত বছর প্রিপোজিশন শিখতেছি, কি করতেছেন ভাইয়া? নাবিলা বলতেছে অ্যাট, মিম বলতেছে অ্যাট। আর বন্ড কই, 80টা বন্ড ক্লাস করে, একটাও কি এরকম করে না, মেসেজ দেয় না? ও কি বলতেছে ডি, পারস্মিতা বলতেছে টু, হাসিক বলতেছে নান, ইমা বলতেছে অ্যাট। তোমরা অনেকে অনেক উত্তর দিছো ভাইয়া, এইটার উত্তর যদি অ্যাট না হয় তাহলে তো ভাই সুইসাইড। ঠিক আছে, এটার আনসার যারা অ্যাট দিছো তারাই ঠিক আছে। কারা কারা কোন কোন বন্ডগুলোর নাম দিছো আমি ওদের চেহারা দেখতে চাই। মানে কি ওই এটার উত্তর মানে নো প্রিপোজিশন হয়েছে দেখা বায়া সিকোয়েন্সে পড়াইতেছে, তারপরে এটার উত্তর নান হইব, এই চিন্তা করে কোন কোন বন্ডগুলা নান দিছ, নান কে কে দিছ দেখি তো, হাতটা তুলো তো। এই যে আশিক নান দিছে, এই যে আশিক যে বন্ড তো বলি এমনি বন্ড না, কে কে নান দিছ একটু বলো তো, কে কে দিছ? দুই একজন দিছ। সিফাত বলতেছে আমি, আকি বলতেছে আমি, নিভা বলতেছে আমি। এই যে তোমরা যে নান দিছো, তোমরা কেন এটা নান দিছো? বন্ডামি করে নান দিছো, জেনে শুনে দিছো? এটার উত্তর আসলে নান হবে, এটার উত্তর নান হবে, কারণ তোমরা হয়তো আগে ক্লাস করছো। এটা অ্যাট হবে না। এই যে ভাই ছেঁকা একটা খাইলাম যে হি রিচড অ্যাট ঢাকা ওয়ান টাইম, এটা একটা ভাই কোনো কথা হইলো? এই বাক্য বলতেছি না, এখানে কোনো প্রিপোজিশনই হবে না যে হি রিচড ঢাকা ওয়ান টাইম, জাস্ট এইটুকু আনসার। হ্যাঁ, জাস্ট এইটুকু আনসার। তারপরে কেন এমনটা হইলো এটা আমি তোমাদেরকে এখন শিখাইতেছি। দেখো ছোট করে শিখাই, দেখো লিস্ট অফ ভার্বস উইথাউট প্রিপোজিশন, লিস্ট অফ ভার্বস উইথাউট প্রিপোজিশন। এই ভার্বগুলো যখন বাক্যে ভার্ব হিসাবে ব্যবহার করা হয়, ওই ভার্বের পরে প্রিপোজিশন হয় না। একটা বাক্যে তো ভার্ব থাকে, একটা বাক্য কিভাবে হয়? সাবজেক্ট হয়, ভার্ব হয় এবং অবজেক্ট হয়। এই ওয়ার্ডগুলো যখন দেখবা ভার্ব হিসাবে আসে, এরপর যদি গ্যাপে থাকে ওখানে কোনো প্রিপোজিশন বসানো যাবে না, কোনো প্রিপোজিশন বসানো যাবে না। বাক্যে যখন ভার্ব হিসেবে ব্যবহার করে, যেমন দেখো কনগ্রাচুলেট যখন ভার্ব থাকবে, থ্যাঙ্ক যখন ভার্ব থাকবে, সিলেক্ট যখন ভার্ব থাকবে, মেরি যখন ভার্ব থাকবে। দেখো মেরির পরে মেরি টু হয়, বাট যদি হয় হ্যাঁ যে সাদিয়া, সাদিয়া মেরি যোগু, তখন এই মেরির পরে টু দিবা না, ঠিক আছে? কারণ মেরি এখানে ভার্ব, যে সাবজেক্ট ভার্ব, এই যে যোগ হচ্ছে অবজেক্ট। যখন ভার্ব হিসেবে ব্যবহার করো, একটা বাক্যে কিন্তু একটা ভার্ব মাস থাকে, একটা ভার্ব মাস থাকে, তাই না? একটা বাক্যে একটা ভার্ব মাস থাকে, বুঝতে পারছো? একটা বাক্যে একটা ভার্ব মাস থাকে, তাহলে মাস যদি থাকে তাহলে ওই বাক্যে যদি এই ভার্বগুলো ব্যবহার করা হয়, এই ভার্বগুলো ব্যবহার করা হয়, তখন এরপরে প্রিপোজিশন দিবা না। দেখো তারপর ডিনাই, পানিশ, ডিমান্ড, ডিসকাস, টেল। হ্যাঁ, ডিসকাস ওয়ার্ডটা মনে রাখো, ডিসকাসের পরে অ্যাবাউট মারো, অ্যাবাউট দেওয়া যাবে না। যখন দেখবে ডিসকাস ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে তখন দেওয়া যাবে না। তারপর জয়েন, তারপর দেখো অ্যাপ্রোচ, তারপর দেখো হচ্ছে তোমার হচ্ছে অ্যাডভাইস, জয়েন, কন্টাক্ট, হ্যাঁ, রিসেম্বল, কনসিডার, সিলেক্ট। তারপর হচ্ছে এই যে তোমাদের রিচ, ওয়াচ, কন্টাক্ট, লেগ, পাস। এই জিনিসগুলো একটু ভালো করে মনে রাখবা। ওবে, মিট, এখানে হচ্ছে রিচ। তারপর হচ্ছে কি ইনফর্ম। এই জিনিসগুলো দেখো কয়েকদিন পরে এগুলো আমি দেখবা পেজে ক্লাস নিচ্ছি, ছেলেমেয়েরা শিখবে। বাট সে কখন শিখবে? হয়তোবা আরও অনেক দিন পরে শিখবে, বা একদিন পরেই শিখবে। ধরো একদিন পরেই অন্যরা শিখলো, বাট একটা দিন আগায় তো থাকলা, একটা দিন এগিয়ে থাকা মানে অনেক কিছু, কেমন? তো এটা কিন্তু শিখে রাখো। এখন দেখাই ভাইয়া কীভাবে মিললো জিনিসটা। যে দেখো রিচ ওয়ার্ডটা আমরা পাইছি না, যে লিস্ট উইথাউট প্রিপোজিশন। এই যে দেখো রিচ এমন একটা ভার্ব, যদি সেটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, এই ওয়ার্ডগুলো উইথাউট প্রিপোজিশন বসে, অর্থাৎ এরপরে প্রিপোজিশন বসে না। দেখো এখন তোমাদেরকে আমি দেখাই দিই সিম্পলি। দেখো
এখানে কি আছে ভাই, রিচ। এই যে রিচ ওয়ার্ডটা পাইছিলাম না, সাবজেক্ট এবং ভার্ব। তো রিচ যখন ভার্ব হিসেবে পাইলাম, রিচ যখন আমরা ভার্ব হিসেবে পাইলাম, তখন কিন্তু আমরা বাক্যে পরে প্রিপোজিশন বসাইতে পারবো না। তাহলে দেখো রিচ কি আমরা ভার্ব হিসেবে পাইলাম না, সাবজেক্ট এবং ভার্ব, এরপরে কোনো প্রিপোজিশন বসাইতে পারবো না। তারপরে দেখো এন্টার, ওইখানে সেম দেখো এন্টারও আছে। হ্যাঁ, কোথায় জানি খুঁজতে হবে, যাই হোক এখানে ধরো এন্টার আছে, এই যে দেখো এন্টার আছে। এই এন্টার যখন বাক্যে ভার্ব, তখন কিন্তু আমরা প্রিপোজিশন বসাইতে পারবো না। বাট এন্টার সবসময় আমরা যখন পড়ি তখন আমরা নর্মালি কি বসাই, ইনটু বসাই, তুমি এমনিতে ইনটু বসাইতে পারো। বাট দেখো এখানে এন্টার হচ্ছে ভার্ব, এই বাক্যে আর কোনো ভার্ব নাই। দেখো এই বাক্যে হোয়েন হি এন্টার্ড, দেখো সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, এই এন্টার যখন ভার্ব হয়েছে তখন কিন্তু নাই। যখন কোনো চুক্তিতে প্রকাশ করা, ধরো চুক্তিতে যাব, তখন ইনটু দ্য এগ্রিমেন্ট, ওই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে ইনটু বসে। ক্লিয়ার? ওকে, এখন আসো আমরা কিছু কনফিউশন আছে, এই কনফিউশন প্রিপোজিশনগুলো আমি অ্যাট এ গ্ল্যান্স একবার শেষ করে ফেলতে পারলেই দেখবা তোমার প্রিপোজিশনটা সহজ হয়ে গেছে, এবং বাকিগুলো আমি ইজিলি বোর্ড কোয়েশনগুলো সলভ করে ফেলতে পারবো। 1 ঘন্টা হয়তো বা শেষ করে ফেলতে পারবো, এখন ভালো লাগতেছে। ওকে, দেখো এই কনফিউশন, এই যে এমসিকিউ টেস্টগুলো আছে, এগুলো পড়াইতে অনেক টাইম লাগবে। বাট আমি একবার বলে দিই, তুমি জাস্ট দেখে রাখো। তুমি ক্লাসটা দেখলে কিংবা ভাইয়ার কথা যদি তুমি শোনো, জাস্ট নোটটা করো, জাস্ট কি করো, নোটটা করো আমার সাথে সাথে। এখন না, ক্লাস শেষে যদি নোটটা করো, তোমার অটোমেটিকলি হয়ে যাবে। তো যেই জিনিসটা তোমার মেন্টর বুঝে যে তুমি নোট করলেই হয়ে যাবে, ওইটার জন্য ক্লাসে বেশি সময় দেওয়ার দরকার নেই। ঠিক আছে, টাইমটা একটু সেভ করো। তো দেখো কি আছে, কনফিউশন এমসিকিউ টেস্ট। এখন দেখো, হি উইল ডিসকাস দ্য ম্যাটার ড্যাশ ফোন, একই জিনিস, মেইন যে ইয়াটা আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসে, সেটা হচ্ছে ম্যাটার। সরি, দেখো একটু, যে হি উইল ডিসকাস দ্য ম্যাটার ড্যাশ ফোন, এখানে ফোন আছে, এখানে দেখো দি টেলিফোন আছে, এখানেও দেখো সেম দি ফোন আছে। দেখো, হি উইল ডিসকাস দ্য ম্যাটার ড্যাশ ফোন, দে ইনভাইটেড আস ড্যাশ দ্য টেলিফোন, হি ইজ বিজি উইথ আসিফ ড্যাশ দ্য ফোন। সবাই দ্রুত উত্তর করতে থাকো, সবাই দ্রুত উত্তর করতে থাকো, সবাই দ্রুত উত্তর করতে থাকো। তাহলে দেখো, হি উইল ডিসকাস দ্য ম্যাটার ড্যাশ ফোন, দে ইনভাইটেড আস ড্যাশ দ্য টেলিফোন, হি ইজ বিজি উইথ আসিফ ড্যাশ ফোন। সব জায়গায় যখন ফোন আছে, তখন তুমি কি উত্তর বসাবা, এটা শিখে ফেলো। এটা ক্লাসে যে পারতে হবে ব্যাপারটা এমন না, শিখার উত্তর তো আমরা শিখবো। দেখো সব জায়গায় ফোন আছে, দেখো হি উইল ডিসকাস দ্য ম্যাটার, কি ফোন, দেখো তো বাই ফোন, তারপরটা কি হচ্ছে, তারপরটা হচ্ছে অবার আসবে, তারপরটা কি অবার, তারপরটা হচ্ছে অন। ভাই এটা কিভাবে হলো আমাকে একটু শিখাই দেন। দেখো তুমি যখন দেখবা ডিরেক্ট ফোন আছে, যখন দেখবা ডিরেক্ট ফোন আছে, এই যে ফোন, এই ফোন নিয়ে যত ঝামেলা আর কি, ফোন নিয়ে উত্তরটা কি ভাই, ফোন নেই, কারোর সাথে কথা বলা, ফোন নেই। তো তুমি যখন দেখবে ডিরেক্ট ফোন আছে, জাস্ট শুধু ফোন আছে, অনলি ফোন কিংবা টেলিফোন, কোনো সমস্যা নেই, অনলি ফোন বা টেলিফোন, অনলি ফোন বা টেলিফোন। ওকে, যখন দেখবা ফোন এবং টেলিফোন আছে জাস্ট, তখন আমরা উত্তরটা বসে হচ্ছে বাই, বাই মধ্য দিয়ে। তাহলে হি উইল ডিসকাস দ্য ম্যাটার বাই ফোন, সে ফোনের মধ্য দিয়ে ব্যাপারটা আমার সাথে আলোচনা করছিল বা তার সাথে আলোচনা করছিল, শুধু ফোন দেখলে। এখন এর আগে যদি এই ফোন কিংবা টেলিফোন, এই ফোন কিংবা টেলিফোনের আগে যদি আর্টিকেল বসে, তখন এইটাকে আমরা বাই দিতে পারবো না, তখন আমরা ইউজ করবো হচ্ছে ওভার, তাহলে ওভার দ্য টেলিফোন, তাহলে দেখো দে ইনভাইটেড আস ওভার দ্য টেলিফোন কিংবা ফোন, যাই হোক না কেন, এই ফোন এবং টেলিফোনের আগে যদি আর্টিকেল চলে আসে, তখন সেটা ওভার হবে। তাহলে দেখো দে ইনভাইটেড আস ওভার দ্য টেলিফোন, তারা টেলিফোনের উপর দিয়ে আমাকে ফোন দিয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো এখন এই উত্তরটা ভাই কেন অন হলো, আপনি একটু আগে শিখাইলেন যে দি ফোন থাকলে ভাই, ফোন থাকলে বাই দিবেন, ঠিক আছে, কিন্তু এর আগে আর্টিকেল থাকলে আপনি বলছেন ওভার দিতে, এখন বলতেছেন এই জায়গায় অনও হবে। হ্যাঁ, ওভার এবং অন, কখন ওভার হবে কখন অন হবে, এই দুইটা জিনিস একটু তোমাকে দেখলেই হয়ে যাবে। দেখো দি প্লাস
ফোন বা টেলিফোন থাকলে আমরা ওভার ইউজ করব অথবা অন দিব। ভাই কখন ওভার দিব কখন অন দিব? আর যদি দি না থাকে, এই আর্টিকেলই না থাকে, তখন জাস্ট বাই, তখন অনলি বাই। কিন্তু দি আসছে, দি থাকলে দুইটা দিব, হয় ওভার দিব নয়তো অন দিব। তো ওভার কখন দিব, কখন অন দিব? যখন দেখবা কথা বলার মধ্যে ব্যস্ত বুঝাচ্ছে, ব্যস্ত, যখন দেখবা ব্যস্ত বুঝাচ্ছে বাক্যটায়, ওই বাক্যটায়, তখন অন দিবা। এছাড়া বাকি সময় সব ওভার, এছাড়া বাকি সময় সব ওভার। দেখো, হি ইজ বিজি উইথ আসিফ ড্যাশ দ্য ফোন, তাহলে সে আমার সাথে কি, হি ইজ বিজি উইথ আসিফ ড্যাশ দ্য ফোন। এখন দেখো উইথ আসিফের সাথে সে কি আছে, ব্যস্ত আছে। তাহলে বাক্যে যদি ব্যস্ত বুঝায় তখন অন দিতে হবে, এছাড়া অল টাইম ওভার হবে। তাহলে ব্যস্ত বুঝাইলে কি দিলাম আমরা, অন দিলাম, যেহেতু এখানে ব্যস্ত বোঝাচ্ছে। আর এই জায়গায় কি, দে ইনভাইটেড আস ড্যাশ দ্য টেলিফোন, এখানে কোনো ব্যস্ত বোঝাচ্ছে না, তাই আমরা ওভার দিব। ভাইয়া বুঝলে বলো বুঝছি, না বুঝলে বলো বুঝি নাই, জীবন তেজপাতা। না বুঝলে কি, বুঝলে বুঝপাতা, না বুঝলে জীবন তেজপাতা। বুঝছো? ফয়সাল বলতেছিল বুঝতাছিলাম না, প্রিপোজিশন বুঝার কিছু নাই, না বুঝলে মুখস্থ করবা আর কি, এরকম ভাবে। না বুঝলে মুখস্থ করবা এরকম ভাবে। জাসিফ ভাই বলছে এখানে বাই হবে, আর এর আগে আর্টিকেল আসলে, এর আগে আর্টিকেল আসলে, এর আগে আর্টিকেল আসলে ওভার দিব, এর আগে আর্টিকেল আসলে ফোনের আগে, ঠিক আছে, তখন আমরা ওভারই দিব। কিন্তু ওভার দেওয়ার আগে চিন্তা করো ব্যস্ত কিনা। তো বাক্যটা যদি ব্যস্ত বোঝায় তখন ওভার, ওভার আর হচ্ছে অন, দুইটার থেকে আমরা অন নিব যদি ব্যস্ত বোঝায়। ক্লিয়ার? বুঝছি, সবাই ক্লিয়ার বলো? বুঝছি, হ্যাঁ, এই তো আমার কিউট বর্ণগুলো বুঝছে। আর না বুঝলে বলবো ভাই জীবন তেজপাতা, বুঝলে বুঝপাতা, নাহলে তো জীবন তেজপাতা। এখন দেখো এখানে হচ্ছে এম্পাসাইজ হবে, ঠিক আছে, এম্পাসাইজ বা এম্পাসিস যাই হোক। এই দেখো এইগুলো তোমায় পড়াইছিলাম যে এম্পাসাইজ একটা ভার্ব, ঠিক আছে। এই জায়গার মধ্যে যে এম্পাসাইজ যখন ভার্ব হিসেবে বাক্যে ইউজ হয় তখন কোনো প্রিপোজিশন হয় না। দেখো, প্লিজ এম্পাসাইজ দ্য নেসেসিটি অফ অ্যারাইভিং আর্লি হোম, মানে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার জিনিসটার প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলতেছে। তাহলে ওই এম্পাসাইজ মানে কি, জোর দেওয়া। এটার মানে কি, এটার মানে হচ্ছে জোর দেওয়া। এটার মানে কি, জোর দেওয়া। এটার মানে কি, জোর দেওয়া। বলো তো ভাইয়া, এটার মানে কি জোর দেওয়া। তো জোর দেওয়া মানে কি একটা ভার্ব। তাহলে এটা যখন ভার্ব হিসাবে ব্যবহার করা হইলো, এটা বাক্যে দেখো আর কোনো ভার্বই নেই, এটা যখন ভার্ব হিসাবে ব্যবহার করা হইলো এই জায়গায় কি কোনো প্রিপোজিশন হবে না। তাহলে আনসার কি, নো প্রিপোজিশন। এই তো তোমরা এখন পারবা। তারপর দেখো, দি স্কুল ইজ গিভিং মোর এম্পাসিস, দেখো তো ইজ গিভিং, এখানে ভার্ব চলে আসে, সাবজেক্টের পরে ভার্ব চলে আসে, তাই না? তারপরে তো এটা তো আর ভার্ব পড়তেছে না বাক্যে। তাহলে দেখো, দি স্কুল ইজ গিভিং মোর এম্পাসিস ড্যাশ ইটস কোয়ালিটি এডুকেশন। দেখো, দি স্কুল ইজ গিভিং, এই স্কুলটা দিচ্ছে, মোর এম্পাসিস, এই স্কুলটা অনেক জোর দিচ্ছে। এম্পাসিস মানে কি, জোর দেওয়া। তাহলে দি স্কুল ইজ গিভিং মোর এম্পাসিস, ওই স্কুলটা একটা বিষয়ের উপরে অনেক বেশি জোর করতেছে, মানে জোর দিচ্ছে, ফোকাস করছে কি, সেটা ইজ কোয়ালিটি এডুকেশন। যেমন গন্তব্য ঢাবি কোয়ালিটি এডুকেশনের উপরে খুব বেশি এম্পাসিস করছে, যে তোমাদেরকে রিসার্চ করে কতটুকু ভালো পড়ানো যায়। ঠিক এরকমই একই জিনিস, দ্য স্কুল ইজ গিভিং মোর এম্পাসিস ড্যাশ ইজ কোয়ালিটি এডুকেশন। তাহলে কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য এইটা কি করতেছে, জোর দিচ্ছে, তাই না? এখন দেখো এখানে দি স্কুল ইজ গিভিং মোর এম্পাসিস, এখানে এই এম্পাসিসটা বাক্যে ভার্ব না, এই এম্পাসিসটা বাক্যে ভার্ব না। তাহলে ভাই এখানে আনসারটা কি হবে বলো তো? এখানে আনসারটা কি হবে সবাই বলো? যে তখন এম্পাসিস যখন ভার্ব হয়, ভার্ব ব্যবহার করা হয়, তখন নো প্রিপোজিশন। আর এম্পাসিস যখন অন্য ক্ষেত্রে, এম্পাসিসের পরে কি, জোর দেওয়া। তাহলে জোর দেওয়ার অর্থটা কি হয়, সবসময় ইউজ করবা এম্পাসিস অন। এম্পাসিস অন যখন তুমি জোর দেওয়া অর্থে ব্যবহার করবা, ক্লিয়ার? তখন ইউজ করবা কি, এম্পাসিস অন, বুঝছো? আর যদি যখন দেখবা এটা বাক্যে ভার্ব আছে তখন নো প্রিপোজিশন। ওকে, দেখো একই জিনিস, এই এম্পাসিসের পর আমি প্রিপোজিশন দিচ্ছি না, আর একটা জিনিস এরপরে আমরা অন দিচ্ছি। তাহলে এটা নোটটা লিখবা যে এম্পাসিস যখন ভার্ব হবে তখন নো প্রিপোজিশন আমরা শিখছি। এম্পাসিস যখন আদার্স, অন্য ভার্ব ছাড়া যা হোক না কেন, যাই হোক না কেন ভার্ব ছাড়া, তখন অন হবে। তারপরে 2 নাম্বারটা আসো। দেখো দেখো হোয়েন হি এন্টার্ড, দেখো আমরা পড়ছি একটু আগে যে সাবজেক্ট, তারপর এন্টার কি ভার্ব হইছে, এরপরে কি আমরা ইনটু দিব, ইনটু দিব না। তাহলে এটা কি, এটা আনসার হবে নো প্রিপোজিশন।
ইনটু হবে না, ইনও হবে না, টু হবে না। বাট আমি বলছিলাম যে এন্টারের পরে কখন ইনটু হয়, যখন দেখবা কোনো চুক্তির ক্ষেত্রে, যখন দেখবা কোনো চুক্তির ক্ষেত্রে বলতেছে এগ্রিমেন্ট কি কোনো চুক্তির ক্ষেত্রে বললে সেটা তখন আমরা ইনটু দিব। আর এন্টার এখানে বার্ব না, দেখো বার্ব এখানেই শেষ, এই যে দেখো বার্ব এখানেই শেষ, বার্ব কি এখানেই শেষ, যে হ্যাভ রিসেন্টলি এন্টার দ্যাটস দ্য এগ্রিমেন্ট, তাহলে সাবজেক্ট এবং ভার্ব। বাট দেখো এখানে এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয় নাই, বাট এখানে দেখো এগ্রিমেন্টের ক্ষেত্রে যখন ভার্ব হিসেবে ব্যবহার হইলো তখন কিন্তু আমরা প্রিপোজিশন দিব না, ডিরেক্ট ভার্ব হিসেবে ব্যবহার করা হবে। বাট যখন দেখো এগ্রিমেন্ট কোনো চুক্তি বুঝাবে তখন চুক্তি বুঝালে সেই ক্ষেত্রে আমরা কি দিব, ইনটু দিব। এছাড়া আমরা সবসময় নো প্রিপোজিশন দিব, ঠিক আছে। এখানে কি দিব, ইনটু দিব, ক্লিয়ার, লেখাই আছে এখানে দেখো। এন্টার যখন কেউ ফিজিক্যালি কোথাও প্রবেশ করে তখন নো প্রিপোজিশন, এন্টারের সাথে যখন এগ্রিমেন্ট হয় তখন ইনটু হবে। এই এন্টার যখন তোমার হচ্ছে নো প্রিপোজিশন হবে এন্টারের পরে, তখন ওই ভার্বটা হবে যখন কেউ ফিজিক্যালি কোথাও প্রবেশ করবে, ঠিক আছে। তাহলে দেখো হোয়েন হি এন্টার, দেখো হোয়েন হি এন্টার দ্য রুম এভরিওয়ান স্টপ টকিং, যখন টিচার ধরো রুমে প্রবেশ করতেছে, তাহলে হোয়েন হি এন্টার যখন নিজে ফিজিক্যালি প্রবেশ করতেছে না, যে আমি যে বাস্তব মানুষ একটা ফিজিক্যালি প্রবেশ করতেছি না, তখন এই ক্ষেত্রে নো প্রিপোজিশন, ক্লিয়ার, বুঝতে পারছো। হোয়েন হি এন্টার যখন একজন মানুষ ফিজিক্যালি বা বাস্তবে তার নিজের অস্তিত্ব নিয়ে প্রবেশ করে কোথাও, তখন সেটা যখন এই এন্টারটা বাক্যে বার বিষয়ে ব্যবহার করে তখন প্রিপোজিশন হয় না, একটু আগে পড়াইছে। আর এই এন্টারের পরে তোমাদের পরীক্ষা আসবে এটা, এইচএসসিতে আসবে এটা, ডিউতে আসবে এটা, পার্থক্য হচ্ছে একটু, এই এন্টারের পরে ইনটু হয় যেহেতু এগ্রিমেন্ট, ক্লিয়ার। তারপরটাই আসো, দেখো এগুলো এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ এবং ডিউর জন্য। দেখো হিলস অফ ইস অ্যাবাউন্ডস দ্যাটস দ্য পদ্মা, ঠিক আছে, পদ্মা। তারপর দেখো দি পদ্মা, বা তোমরা ইংরেজিতে বলো পদ্মা, দি পদ্মা অ্যাবাউন্ডস ড্যাশ হিলস অফ ইস, এটার আনসারটা কি হবে। দেখো দুইটার মেইন যে ওয়ার্ডটা সেটাই হচ্ছে অ্যাবাউন্ড, সেটাই হচ্ছে কি অ্যাবাউন্ডস। তাহলে অ্যাবাউন্ডস যদি মেইন হয় তাহলে অ্যাবাউন্ডসের পরে কি বসবে প্রিপোজিশন, দেখো তো একটা হওয়ার কথা, তাহলে অ্যাবাউন্ডসের পরে কি হবে, এখানে যে প্রিপোজিশনটা হওয়ার কথা এখানে একই প্রিপোজিশন হওয়ার কথা, তাই না, কিন্তু না, একটু আলাদা আলাদা হবে। তোমাদেরকে আমি উত্তরটা দেখাই দিই। দেখো এখানে অ্যাবাউন্ডস হচ্ছে, এরপরে হচ্ছে ইন ব্যবহার করা হইতেছে, আর এইখানে অ্যাবাউন্ডসের পরে উইথ ব্যবহার করা হচ্ছে, এখানে উইথ ব্যবহার করা হচ্ছে। তাহলে ভাইয়া কখন ইন হয় কখন উইথ হয় সেটা বোঝার জন্য খুবই এটা বোঝার জন্য পরের দিকে তাকাইতে হবে। পরেরটা কি, এই জায়গাটার দিকে তাকাও, এখানে আছে পদ্মা আছে, এইখানে আছে কি হিলচা আছে। তাহলে দেখো অ্যাবাউন্ড ইন হয়, অ্যাবাউন্ড ইন কখন হয় বলো তো, অ্যাবাউন্ড ইন হয় যখন প্লেস থাকবে, আর যখন দেখবা অ্যাবাউন্ড উইথ হবে পাশে যখন দেখবা উপাদান থাকবে। তাহলে দি পদ্মা কি একটা জায়গার নাম না, একটা জায়গার নাম না, একটা নদীর নাম না, তাহলে এটা কি একটা প্লেস, এটা একটা প্লেস, একটা জায়গার নাম, ঠিক আছে, নদীর নাম। আর যখন দেখলা ওই নদীর ভিতরের উপাদানের কথা বলা আছে, যখন দেখবে এলিমেন্টস মানে কি উপাদান, যখন উপাদানের কথা বলা থাকবে তো নদীর উপাদান কি, নদীর ভিতরে কি থাকে, নদীর ভিতরে তোমার বলতেছি হিলচা মাছ, অর্থাৎ ইলিশ মাছ থাকে। তাহলে ইলিশ মাছটা কি ভাইয়া, কোনো একটা জায়গার নাম না, এটা একটা উপাদানের নাম। তাহলে যখন দেখবা অ্যাবাউন্ড আছে এরপরে তাকাবা, এরপরে তাকাবা, যাই দেখো যদি অ্যাবাউন্ডের পরে যদি দেখো কোনো প্লেসের নাম আছে তখন ইন দিব, ইন পদ্মা। আর যখন দেখবো প্লেস নাই, ওই প্লেসের উপাদানটার কথা বলা আছে, প্লেস নাই মানে একটা উপাদানের কথা বলা আছে, সেইটা উপাদানের কথা বলা আছে, তখন হবে উইথ। কোনো কিছু উপাদান থাকলে উইথ হয়, ক্লিয়ার। বুঝতে পারছি। তারপর দেখো আই ইনফর্ম দ্য পুলিশ ড্যাশ দ্য ম্যাটার, দেখো মেইন হচ্ছে দি ম্যাটার আছে এই জায়গা, আবার দেখো দি ম্যাটার হ্যাজ বিন ইনফর্ম ড্যাশ দ্য পুলিশ, দেখো এখানে হচ্ছে ম্যাটারটা এখানে, আর এখানে হচ্ছে দি পুলিশ আছে, ভার্ব কিন্তু একটাই, সেটা হচ্ছে ইনফর্ম। তাহলে ইনফর্মের পরে এখানে কি প্রিপোজিশন বসবে, এই ইনফর্মের পরে এখানে কি প্রিপোজিশন বসবে ডিপেন্ড করবে হচ্ছে পরের অংশটা দেখে। তাহলে আমরা একটু দেখি, যদি দেখো ইনফর্ম অফ হয় যখন কোনো সাবজেক্ট থাকে, ম্যাটার থাকে এবং ইস্যু থাকে। দেখো অফ মানে কি এর, হ্যালো
হ্যালো, হ্যাঁ ভাইয়া বলো। হ্যাঁ আচ্ছা ভাইয়া, তুমি একটু পেজে মেসেজ দাও কিংবা এই নাম্বারে একটু সেন্ড মানি করে তুমি হচ্ছে একটা পেজে লাস্ট নাম্বারটা বলে দাও, আমি তোমাদের পেইড ব্যাচে ক্লাস নিচ্ছি তো, তারপর আমি কল ব্যাক করি না। আচ্ছা ঠিক আছে, আমি কল দেবো। ওকে। তাহলে একটু খেয়াল করো, এখানে দেখো একটা বিষয়, ইনফর্ম অফ হবে যখন কোনো ম্যাটার থাকবে, ইস্যু থাকবে বা সাবজেক্ট। তাহলে এখানে কি আছে, ম্যাটার আছে, তাহলে ম্যাটার থাকলে কি হবে, অফ হবে। তারপরে দেখো ইনফর্ম টু হবে যদি এরপরে কোনো পার্সন থাকে বা পুলিশ থাকে। তাহলে ইনফর্মের পরে কি পার্সন আছে বা পুলিশ আছে, তো পার্সন কিংবা পুলিশ থাকলে ইনফর্ম টু পুলিশ, আর আই ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার। তা অফ দ্য ম্যাটার আর টু দ্য পুলিশ, ঠিক আছে। অফ ম্যাটার হয় যখন পাশে দেখবা ম্যাটার আছে কিংবা ইস্যু আছে, হ্যাঁ তখন কি হবে, তখন এই পাশে অফ হবে। আর যখন দেখবা ওই পাশে পুলিশ আছে বা কোনো পার্সন আছে তখন টু হবে ইনফর্মের পরে। ওয়ার্ডটা কি, মেইন ওয়ার্ডটা মনে রাখো ইনফর্ম। তাহলে ইনফর্মের পরে যখন আমি প্রিপোজিশন বসাবো, ম্যাটার, অফ দ্য ম্যাটার, অফ দ্য ইস্যু, হ্যাঁ অফ দ্য সামথিং থাকলে, সাবজেক্ট থাকলে, বাট এরপরে যদি ইনফর্মের পরে যদি কোনো ব্যক্তি থাকে তখন টু দিব। ক্লিয়ার? এরপরেরটা আসো, দেখো হি ডিলস ড্যাশ রাইস বাট ডাজ নট নো হাউ টু ডিল ড্যাশ কাস্টমার। এটা তোমরা আনসার দিবা, তাড়াতাড়ি দাও। হি ডিলস ইন রাইস বাট ডাজ নট নো হাউ টু ডিল উইথ কাস্টমার। তাহলে ওয়ার্ড মেইন ভার্ব কোনটা, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে কোনটা মেইন প্রিপোজিশন, কোনটা, ডিল। হ্যাঁ এই যে ডিলস, এই ডিলসের সাথে আমার পরে হচ্ছে কানেকশন। ডিলের সাথে দেখবা যখন কোনো ব্যবসা বোঝাচ্ছে, ব্যবসা বোঝাচ্ছে তখন ডিল ইন হয়, তখন ডিল ইন হয়। এই ডিলের সাথে যখন দেখবা কোনো আচরণ বোঝাচ্ছে, আচরণ বোঝাচ্ছে তখন উইথ হয়। ক্লিয়ার? একটু বুঝলেই হয়ে যাবে। তাহলে দেখো হি ডিলস ইন রাইস, সে চালের ব্যবসা করে, বাট ডাজ নট নো হাউ টু ডিল উইথ কাস্টমার। কারণ হ্যাঁ দোকানদারি করে কিন্তু হ্যাঁ মানুষের সাথে কেমনে ব্যবহার করা লাগবে ওইটা হ্যাঁ শিয়া নেই, এটাই এখানে বলছে। বুঝছো যে হি ডিলস ইন রাইস, সে চালের ব্যবসা করে, বাট ডাজ নট নো হাউ টু ডিল উইথ কাস্টমার। এই যে এই জিনিসগুলো যদি এখন থেকে একটু শিখো, দেখো তোমাকে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না টপ পজিশন করাইতে পারবো। জাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে করো। এরকম প্রিপোজিশনের ক্লাস তুমি আর কখনোই করো না, কখনোই নেই। এইরকম প্রিপোজিশনের ক্লাস তুমি কখনোই করো না। বুংবাং ক্লাস করছো, অনেক করছো, বাট ডিটেইলিং এরকম ক্লাস তুমি কখনোই করো নাই, ঠিক আছে? তাহলে দেখো এটা একটু শিখে রাখো। ডিল ইন এরকম নোট করে তোমাকে কে দিয়ে বলো তো, ছোট ছোট জিনিসগুলো। ডিল ইন মানে কি বিজনেস, ডিল উইথ মানে কি বিহেভ। তোমাদেরকে এরকম বাচ্চাদের মতো একটু একটু নোট করে কেন দিছি বলো তো, যেন তোমরা সহজেই পড়তে পারো, যেন ভুল পথে না আগাও, মানে যেন একই জিনিস পড়লে যেন মানে সবাই তো জানে। দেখো তো তোমাদের একটা কথা বলি, দাবিতে চান্স পাওয়ার জন্য দেখো, আচ্ছা ধরো এইচএসসির কথাই বলি না, ঢাবি লাগবে না, তোমারও তো বাংলা বই আছে, তোমারও তো ইংরেজি আছে, আরেকজনও তো আইসিটি আছে। তো কেউ একজন আইসিটিতে এ প্লাস পাইবো আর কেউ একজন এ পাইবো। ইংরেজিতে কেউ একজন এ প্লাস পাইবো, কেউ এ মাইনাস পাইবো। বাংলাতে কেউ এ প্লাস পাইবো, কেউ এ মাইনাস পাইবো। দেখো তো পড়া তো একই, আমার কাছে যা সবার কাছে তো একই, বাট যারা এ প্লাস পাইলো তারা কেন এ প্লাস পাইলো ভাইয়া? পড়া তো এগুলোই ছিল। পড়া তো ভাইয়া ইংরেজির ক্ষেত্রে প্রিপোজিশন তো আমারও ছিল, ওরও একই প্রিপোজিশন ছিল, আমাদের একই বই ছিল, বাট একজন এ প্লাস পাইলে একজন এ মাইনাস কেন বলো তো? ওই পার্থক্যটাই হয়ে দাঁড়ায় মেন্টরের কারণে, ওই পার্থক্যটা হয়ে দাঁড়ায় মেন্টরের কারণে, এবং নিজের চেষ্টা থাকতে হবে। দেখো ধরো দুজনের সমান চেষ্টা আছে, একজন ভালো টিচারের কাছে পড়তেছে, একজন এ প্লাস পায় আরেকজন এ প্লাস পাবে না, কারণ আরেকজন গুরুত্ব কম দিছে। বুঝছো? তো তুমি যতই সর্বোচ্চ গুরুত্ব দিতে পারো এবং তোমাকে মেন্টর পড়টা সহজ করে দিতে পারে, দেখবে তুমি ইজিলি এ প্লাস পেয়ে যাবা। ওই যে একজন এ মাইনাস পায় আর একজন এ প্লাস পায়, এটা পার্থক্য হয়ে যারা মেন্টরের কারণে। যারা চেষ্টা করে না তারা তো এমনিই বাদ, যারা চেষ্টা করে তাদের মধ্যে পার্থক্য হয়ে যায় মেন্টরের কারণে। কারণ মেন্টর তোমাকে জিনিসটা কী করে দেয় বলো তো, ইজি করে দেয়।
তো ধরো একজন আইসিটি পড়লো একটা ভালো টিচারের কাছে, তাকে ইজি করে দিল, সে ইজিলি A+ পাবে। যেমন আমি ভালো টিচারের কাছে পড়ছি, আমি আইসিটি ইজিলি পড়ছি, আমি কিন্তু পরীক্ষা দিলে A+ পাবো। ওকে, আরেকজন ভালো টিচারের কাছে পড়ে নাই, সে আইসিটি কোনো কিছু বুঝে নাই, সে A+ পাবে না। অর্থাৎ টিচার তাকে গুছায় দেওয়ার কাজটা করে। আমি আমার জায়গাতে সর্বোচ্চ কাজটা করি যেন পড়ার পরে ভুলে না যাও। একই তো পড়া, ওইগুলো তো আরেকটা ছেলে ওইটা পড়বে, তাই না? আর একটা ছেলেও তো এটা পড়বে, বাট তোমার খাতার যে নোটটা, এই যে নোটটা হইলো, এই নোটটা কিন্তু আজীবন তোমার থাকবে। তো সহজ করে দিলাম, চোখের সামনে এনে দিলাম, এটাই আমার কাজ। তারপরটা দেখো, তারপরটা হচ্ছে দেখো, কল ড্যাশ এ ডক্টর টু চেক আপ দ্য পেশেন্টস হেলথ। তাহলে কল আপ মানে কল এ ডক্টর টু চেক আপ দ্য পেশেন্ট হেলথ, অর্থাৎ ডাক্তার ডাকো রুগীর স্বাস্থ্যের অবস্থাটা চেক করার জন্য বা অবস্থাটা নির্ণয় করার জন্য। তারপর দেখো, দি অ্যাম্বাসেডর কল্ড দ্য প্রেসিডেন্ট। তাহলে মেইন ওয়ার্ড হচ্ছে কল, তাহলে কলের পরে কখন কি বসবে? তাহলে দেখো তোমাকে শিখাই দিই, কল ইন হবে যখন নর্মালি টু কল সামওয়ান হবে, বাট কল অন হবে যখন টু মিট উইথ সামওয়ান। তুমি একটু দেখো তো, কল ইন, কল ইন এ ডক্টর টু চেক আপ দ্য হেলথ। আচ্ছা, ডক্টর, দেখো ডক্টরকে কী করে আমরা কল করি না? এই ডক্টরকে আমরা কল করি যে আমাদের স্বাস্থ্যের এই সমস্যা, শরীরের এই সমস্যা, আমরা ডক্টরকে কী করি বলো তো ভাইয়া? আমরা কল করি। তা কল ইন এ ডক্টর টু চেক আপ দ্য পেশেন্ট হেলথ, অর্থাৎ পেশেন্টের স্বাস্থ্যের অবস্থাটা নির্ণয় করার জন্য আমরা কি করি? আমরা কল করি। আর এই জায়গায় দেখো আরেকটা আছে, দি অ্যাম্বাসেডর কল্ড দ্য প্রেসিডেন্ট। এই অ্যাম্বাসেডর কল দ্য প্রেসিডেন্ট, এই জায়গায় যে কলটা আছে, ওই কলটা দেখো, এই অ্যাম্বাসেডর আর প্রেসিডেন্টের কি করা হয়? দেখা হয়। তারা কখনো কলে কথা বলে না, তারা কখনো কলে কথা বলে ওই কলটা না, ডেকে আনা। এই কলটা মানে কি? দেখা করার কথা বলা হয়, ঠিক আছে? আর ওই কলটা কি, যে আমার একটু স্বাস্থ্যের সমস্যা হয়েছে, কি কি ওষুধ খাইতে পারি? তুমি তোমার আশেপাশে ধরো তোমার পরিচিত বাবা মা কেউ ডাক্তার থাকলে ফোন করে বলো যে আম্মু আমার এইটা সমস্যা হয়েছে, আমি কী ওষুধ খাবো। এটা হচ্ছে জাস্ট ফোনে কথা বলার ক্ষেত্রে, ডাক্তার ডাকার ক্ষেত্রে। বাট দেখা করার ক্ষেত্রে হলে টু মিট উইথ সামওয়ান, তখন এই কলটা হয়ে যাবে, তখন তোমার এই কলের সাথে বসবে হচ্ছে কল অন। বুঝতে পারছো? তাহলে প্রেসিডেন্টের সাথে কি করা হয়? অ্যাম্বাসেডরের প্রেসিডেন্টের সাথে দেখা করা হয়, বাট ওইটার ক্ষেত্রে কি করা হয়? নর্মালি কল দেওয়া হয়। তারপরে দেখো, ইউ মাস্ট আস্ক অ্যাপোলজি ইউর রুডনেস। তারপর দেখো, ইউ মাস্ট আস্ক অ্যাপোলজি ড্যাশ হিম। তাহলে ভাইয়া মেন ওয়ার্ডটা হচ্ছে কি জানো? অ্যাপোলজি। অ্যাপোলজি মানে কি জানো ভাইয়া? ক্ষমা করা। অ্যাপোলজি মানে হচ্ছে ক্ষমা করা, ঠিক আছে? অ্যাপোলজি মানে কি? ক্ষমা করা বা আপুসে যাওয়া, আপুস, ঠিক আছে? এই যে তোমরা ধরো আরি জুতার বাড়ি, তোমরা ঠিক আছে আরি তুলে নিলাম, এরকম কারোর সাথে ঝগড়া হলে ধরো আরি তুলে নিলাম, তখন বললো যে না ঠিক আছে, তোর সাথে আমি অ্যাপোলজি করে ফেললাম। তো ইউ মাস্ট আস্ক অ্যাপোলজি ড্যাশ ইউ রুডনেস। এখন এই অ্যাপোলজি অর্থ হইতে পারে, তোমার আরেকটা হইতে পারে যে ক্ষমা চাওয়া। হ্যাঁ, ক্ষমা চাওয়া, ঠিক আছে? এটা হচ্ছে ক্ষমা চাওয়া, ক্ষমা চাওয়া। অ্যাপোলজি মানে কি? ক্ষমা চাওয়া, ঠিক আছে? আমরা মিটমাট করে ফেললাম, ক্ষমা চাইলেই তো মিটমাট হয়, নয়তো বা মিটমাট তো হয় না। তাহলে ক্ষমা চাইলাম। তাহলে দেখো, ইউ মাস্ট আস্ক অ্যাপোলজি ইউ রুডনেস, ইউ মাস্ট আস্ক অ্যাপোলজি হিম। এখন দেখো, এই অ্যাপোলজির পরে কি আছে? হিম মানে কি বলতো? একটু ব্যক্তি আছে, ব্যক্তি আছে। আর এইখানে অ্যাপোলজির পরে কি আছে? ইউর রুডনেস। ইউর রুডনেস, এই ইউরটা মানে কি? ব্যক্তি না, ইউর রুডনেস ব্যক্তির আচরণ, তার আচরণ, আচরণ। রুডনেস মানে কি? আচরণ। রুডনেস মানে কি? বাজে আচরণ, বাজে আচরণ, অর্থাৎ তার বাজে আচরণ, বাজে আচরণ, তার বাজে আচরণের কথা বলতেছে। তাহলে কখন কি হবে বলো তো? ইউ মাস্ট আস্ক অ্যাপোলজি ফর বিহেভ হবে, যদি আচরণ হয় তখন ফর হবে, ফর ইউ রুডনেস। আর অ্যাপোলজি টু হয় কখন বলো তো? যখন নর্মালি কোনো ব্যক্তির ক্ষেত্রে বলা হয় সামওয়ান, অর্থাৎ ব্যক্তি, যখন কোনো ব্যক্তি থাকে বা সামওয়ান যে কেউ থাকে। বুঝতে পারছো? তাহলে দেখো, ইউ মাস্ট আস্ক অ্যাপোলজি টু হিম, তো তার কাছে তোমার অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। আবার দেখো, ইউ মাস্ট আস্ক অ্যাপোলজি ফর ইউর রুডনেস, অর্থাৎ ইউর রুডনেস, এখানে ইউ দেখে আবার ব্যক্তি বুঝো না, ইউর রুডনেস, ইউর রুডনেস অর্থাৎ তোমার যে বাজে আচরণ, বাজে আচরণ, তার বাজে আচরণ। তাহলে এখানে মেইন কথাটা কি? আচরণ, আচরণ, অর্থাৎ আচরণ মানে কি? বিহেভ, অর্থাৎ বিহেভ অর্থে ফর বসে, অ্যাপোলজি ফর। বিহেভ যখন হবে তখন দেখবা অ্যাপোলজি ফর, আর অ্যাপোলজি টু হবে যখন নর্মাল কোনো ব্যক্তি থাকবে। ক্লিয়ার? তাহলে
অ্যাপোলজি টু কখন হবে? যখন কোনো ব্যক্তি থাকবে। অ্যাপোলজি ফর হবে যখন কোনো আচরণ বোঝাবে। তারপর দেখো দি বয় ব্লাইন্ড ড্যাশ সামওয়ান, আবার এখানে বলতেছে হি ইজ ব্লাইন্ড হিজ ফল্ট। দেখো দি বয় ব্লাইন্ড, এখানেও ব্লাইন্ড আছে, এখানেও ব্লাইন্ড আছে, তাহলে ব্লাইন্ডের পরে কি হয়? ব্লাইন্ড অফ হয়, আর একটা প্রিপোজিশন হয় কি ব্লাইন্ড টু। একটা হলো ব্লাইন্ড অফ আর একটা ব্লাইন্ড টু। এখন আনসার দাও তো দুইটাতে কোনটা হবে? তাহলে দেখো আমি একটু ফাস্ট করে দিই। দি বয় ব্লাইন্ড অফ যখন হবে রিয়েলি আনএবল টু সি, আর ব্লাইন্ড টু হবে যখন তোমার হচ্ছে দেখেও না দেখার বান করা হয়। এখন বাইরেটা একটু বুঝাই দেন। দি বয় ব্লাইন্ড অফ ওয়ান আই, ব্লাইন্ড অফ ওয়ান আই যখন দেখবো অ্যাকচুয়ালি চোখে দেখে না। ধরো আমি অ্যাকচুয়ালি চোখে দেখতেছি না, অ্যাকচুয়ালি চোখে দেখতেছি না, অ্যাকচুয়ালি চোখে দেখি না, যখন আমি আসলেই বাস্তবিক অর্থেই চোখে দেখি না, তখন সেটার ক্ষেত্রে হয় কি ব্লাইন্ড অফ হয়, ব্লাইন্ড অফ হয়, ব্লাইন্ড অফ হয়, অর্থাৎ চোখে না দেখা। আর যখন দেখেও দেখি না তখন কি হয় বলো তো? তখন হয় ব্লাইন্ড টু। তখন হয় কি ভাইয়া? ব্লাইন্ড টু, তখন হয় ব্লাইন্ড টু। বুঝতে পারছো? আমরা কি বুঝতেছি বলো? যেমন তোমার একটা উদাহরণ দিই, উদাহরণটা দেখো। যখন আন্দোলন হইল তখন পুলিশ গুলি করে একটা ছেলেকে মারলো, বাট অথরিটি কি করলো? মানে আমরা কি দেখেও মানুষ কি করলো যে মানে নিউজে ছড়ালো, সরকার কি বললো যে না সে তো পুলিশের গুলিতে নিহত হয়নি, বাট আমরা সবাই দেখতেছিলাম যে পুলিশ তাকে অ্যাটাক করে মারতেছিল, বাট পুলিশ থেকে কি জানো না তাকে পুলিশ মানে না। অর্থাৎ দেখেও যে না দেখার একটা ভান, সেই ভানের ক্ষেত্রে ব্যবহার করা হয় হচ্ছে তোমার টু। দেখো এখানে বলতে হি ইজ ব্লাইন্ড টু হিজ ফল্ট। এই ফল্ট মানে কি? দোষ। এই ফল্ট মানে কি? দোষ। অর্থাৎ এই দোষ দেখেও না দেখা, মানে আমি দেখেও দেখবো না, সেইটার ক্ষেত্রে হয় তোমার টু হয়, মানে অন্যায় আমি দেখেও দেখবো না। আর রিয়েলি মানে আনএবল টু সি, রিয়েলি যদি কানা হয় যেটাকে বলে যে রিয়েলি অন্ধ, রিয়েলি চোখ নাই, মানে রিয়েলি মানে বাস্তবিক অর্থেই একটা তার চোখ অন্ধ। ব্লাইন্ড মানে কি? অন্ধ। তাহলে কি হয়? দি বয় ব্লাইন্ড অফ ওয়ান আই, যখন দেখবো কারো রিয়েলি অন্ধ থাকে, রিয়েলি অন্ধ থাকে, তখন কি হয়? দি বয় ব্লাইন্ড অফ ওয়ান আই। বুঝতে পারছো? তারপর দেখো হি ইজ ব্লাইন্ড টু হিজ ফল্ট। টু হিজ ফল্ট মানে তার দোষ। যেমন দেখো তোমার একটা বন্ধু আর তুমি দৌড়তেছে, তোমার একটা বন্ধু কি করছে? একটা এমন একটা থাপড়া মারছে। ধরো একটা মানুষের, ধরো তোমরা বন্ধু বান্ধবী একসাথে চলো না, তখন আরেকজন বন্ধু ধরো একটা থাপড়া দিছে, তখন ওই বন্ধু কইতেছে এই কি করছে, কে থাপ্পড় দিছে? ধরো তোমরা তিনজন, এই যে একটা বান্ধবী, এই একটা বান্ধবী, এই একটা বান্ধবী, তো এই বান্ধবী কি করছে? এই বান্ধবীর একটা থাপ্পড় মারছে। কারণ এই বান্ধবী জিজ্ঞাইতেছে, তোমাকে জিজ্ঞেস করছে এই আমাকে কে থাপ্পড় দিল, যে তোমার এই বান্ধবী যে হ্যাঁ থাপ্পড় দিচ্ছে, তুমি বলবে না আমি তো দেখিনি। তখন সে কি করবে? তোমাকে জিজ্ঞেস করলো, তুমি বললো না আমি তো দেখিনি। বাট তোমার পাশের বান্ধবী কি এসছে যে দেখেও দেখলে না, তোমার পাশের বান্ধবী কি করছে? তাকে থাপ্পড় দিচ্ছে। বাট তোমাকে জিজ্ঞেস করলে এই কে দিল, তুমি বললো না আমি তো দেখিনি। এই যে তোমার দুষ্টা, তোমার বান্ধবীর দুষ্টাকে যে তুমি দেখেও না দেখার একটা ভান করে ফেললা, তার দুষ্টা, তার যে ফল্ট আছে সেটা দেখেও যে না দেখলা, তার ভুলের প্রতি তুমি ছিলা উদাসীন, তার অন্ধ। তার মানে কি? তার ভুলটা তুমি যে দেখেও যে না দেখার একটা ভান করলা, যে ঠিক আছে তার দুষ্টা তুমি দেখলা না, অন্ধ হয়ে গেলা। ধরো যখন তুমি জিজ্ঞেস করলো যে তুমি দেখছো, তুমি বললা না, তখন তুমি এক প্রকার অন্ধ না, আমি না দেখি নাই। অর্থাৎ দেখলা বাট অন্ধের আচরণ করলা, যা দেখেও দেখলা না, এরকম। তো এই অর্থে টু ব্যবহার করা হয়, এই অর্থে টু ব্যবহার করা হয়। আর যদি অন্ধ হয় রিয়েলি, তখন অফ ব্যবহার করা হয়। ক্লিয়ার? তোমরা এরকম কে কে করো একটু হাত তুলো তো, যে এরকম বন্ডামি কে কে করছো এখন পর্যন্ত জীবনে? আমি অনেক করছি। আমার বন্ধু ধরো লয়ে গেলে আরেকটা থাপ্পড় মারছে, এইটা করছে, এই কি করে ব্যাগ থেকে ওইটা টান মারে নিচ্ছে গা, হ্যাঁ টুপি নিয়ে নিত, তখন জিগাইতো পাশে বলছে এই আমার টুপি কে নিচ্ছে, টুপি আমার বন্ধুই নিছে। আমি না দেখি নাই তো কে নিচ্ছে। হ্যাঁ, তুই যে আমার বন্ধুর অপরাধ করছে, ফল্ট করছে, এটার প্রতি ছিলাম আমি উদাসীন। বুঝছো? ক্লিয়ার? এখন ক্লিয়ার? আর ভুল হবে তোমাদের?
ঘুষ দিলে ভণ্ডামি করে, হ্যাঁ আমারও ঘুষ দিতে হয়, নেওয়ার পরে আমারও বলে হ্যাঁ যে এই বলবি না বলবি না বলবি না, হ্যাঁ ঘুষ দিলে ভণ্ডামি। ঠিক এরকম হয়েছিল আন্দোলনের সময়। আন্দোলনের সময় যে এই যে মানুষ এই যে মিডিয়া কি খাইছিল, ঘুষ খাইছিল। যে মিডিয়া প্রচার করতেছিল, দেখলাম একটা 17 বছর ছেলেকে খুদাই অ্যারেস্ট করলো, যে আবু সাইদের মানে কি ও মারছে আরেকজন, একটা বাংলাদেশের জার্সি পরা ছেলেটাকে নিয়ে গেছিল না। এই হচ্ছে হ্যাঁ, ঘুষ দিলে বন্ডামি করে, আমিও করি ঘুষ দিলে, আমার ফ্রেন্ড দিলে। সিদ্ধাতুল বলতেছে ভাইয়া রোজা রেখে কষ্ট করে ক্লাস নিচ্ছেন। হ্যাঁ মাঝে মাঝে আমার মনে হচ্ছে যে এরকম, যে যখন পড়াচ্ছি না হুট করে মনে হচ্ছে যে একটু মাথা ঘুরান মারবে নাকি, তখন ভাবলাম যে না, যদি এরকম কিছু হয়, ফিল করি, একটু করতেছি, যদি এরকম কোনো ফিল হয় যে না আমি বুঝাইতে পারবো না, তখন আমি জুড়ে ক্লাসটা নিব না, তখন হয়তো বলবো যে আমি একটু রেস্ট নিব বা আগামীকালকে বাকি অংশ শেষ করব। তারপর দেখো আমি একটু ফার্স্ট শেষ করি। হি হ্যাজ রিটায়ার্ড, ভাইয়া রিটায়ার্ড এখানেও আছে রিটায়ার্ড। দেখো রিটায়ার্ড মানে কি, তোমার হচ্ছে রিটায়ার্ড কোনো ফোর্স থেকে রিটায়ার্ড নেওয়া, আর সেটার ক্ষেত্রে হচ্ছে তোমার রিটায়ার্ড ফ্রম হয়। আর একটা দেখো রিটায়ার্ড ফ্রম, সেটা হচ্ছে অবসর নেওয়া, সেটা কি অবসর নেওয়া, অবসর নেওয়া। আর রিটায়ার্ড টু সেটা হচ্ছে বিশ্রাম। রিটায়ার্ড দেখো রিটায়ার্ড ফ্রম আর্মি, আর্মি ভাই আর্মি কি মনে আছে, বুঝছো? আর্মি থেকে কি নেয়, অবসর নেয় না, অবসর। আর্মি থেকে কি নেয় মানুষ, অবসর নেয়। তাহলে দেখো হি হ্যাজ রিটায়ার্ড ফ্রম আর্মি, সে আর্মি থেকে অবসর নিছে। তাহলে দেখো হি হ্যাজ রিটায়ার্ড ফ্রম ব্যাড হবে, ফ্রম ব্যাড হইলে অবসর নেই। আমরা কি কেউ বিছনা থেকে অবসর নেই, মানে আমরা কি বিছনা থেকে কেউ অবসর নেই, জীবন না। বিছনা থেকে আমরা কি করি, আমরা রেস্ট করি, যেটা হচ্ছে বিশ্রাম করি। তাহলে বিশ্রাম করার ক্ষেত্রে টু হয়, বিছানায় কি করি আমরা, বিশ্রাম করি। তাহলে দেখো রিটায়ার্ডের পরে ফ্রম হবে যখন অবসর নিবে, আর রিটায়ার্ডের পরে টু হবে যখন কোনো বিশ্রাম নিবে। তাহলে দেখো হি হ্যাজ রিটায়ার্ড টু ব্যাড, আমরা ব্যাটে কি করি, বিশ্রাম নেই। আর হি হ্যাজ রিটায়ার্ড ফ্রম আর্মি, সে আর্মি থেকে অবসর নেয়। তাহলে রিটায়ার্ড ফ্রম হচ্ছে অবসর নেওয়া, রিটায়ার্ড টু হচ্ছে বিশ্রাম নেওয়া। তাহলে ব্যাটে আমরা বিশ্রাম নিই, টু হবে, ফ্রম হচ্ছে তোমার অবসর নেওয়া, সেখানে একটা ফ্রম হবে। ক্লিয়ার? এরপরটাই যাই, দেখো হি রিচড ড্যাশ ঢাকা ওয়ান টাইম। এই যে দেখো হি রিচড ড্যাশ ঢাকা ওয়ান টাইম, হি রিচড এটা আনসার দাও, এটা আনসার কি হবে, নান হবে। এটা একটু পড়াইছি, দেখো এই রিচ কি, এটা ভার্ব, তাহলে রিচ ঢাকা নান হবে, কোনো প্রিপোজিশনই হবে না। দেখো হি অ্যারাইভড ড্যাশ লন্ডন, তারপর দেখো হি হ্যাজ অ্যারাইভড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট। এখন দেখো লন্ডন বড় জায়গা আর ওই স্টেশন কি ছোট জায়গা, তো এইগুলো তোমরা ইজিলি আনসার দিতে পারবে। ঠিক আছে, প্রথমটাই যে বড় জায়গা আগে ইন বসে, ছোট জায়গার আগে অ্যাট বসে, আর এই রিচের পরে কোনো প্রিপোজিশন বসবে না। ক্লিয়ার? তারপর দেখো হি ওয়াজ অ্যাকম্পানিড হিজ ফাদার। দেখো অ্যাকম্পানিড মানে কি ভাইয়া, সঙ্গী বা সাথে হওয়া, বুঝছো? তাহলে দেখো হি হ্যাজ ফিভার অ্যাকম্পানিড ড্যাশ হেডেক। এখানে হেডেক মানে কি, মাথা ব্যথা। ঠিক আছে, হেডেক মানে কি, মাথা ব্যথা, হেডেক মানে মাথা ব্যথা। আর এখানে হচ্ছে হিজ ফাদার। আচ্ছা, এই অ্যাকম্পানিড মানে অ্যাকম্পানিড যে ওয়ার্ডটা আছে এর মানে কি জানো, সাথী বা সঙ্গী। ধরো সাথী হওয়া, ওকে সাথী। তাহলে দেখো হি ওয়াজ অ্যাকম্পানিড ড্যাশ হিজ ফাদার, এখন সাথী হওয়া কি, উইথ হিজ ফাদার। আর এখানে আছে হি হ্যাজ ফিভার অ্যাকম্পানিড উইথ হেডেক। এখন এটার আনসারটা যদি দেখো, সাথী হওয়া, এই অ্যাকম্পানিড বাই যখন অর্থ হচ্ছে সাথী হওয়া আর একসাথে গটা। আর এই অ্যাকম্পানিড উইথ দিবার যখন দেখবা একসাথে গড়তেছে, একসাথে গটা। একটু খেয়াল করো এখান থেকে যে হি ওয়াজ অ্যাকম্পানিড ড্যাশ হিজ ফাদার, সে তার বাবার সাথী হয়েছিল। তাহলে অ্যাকম্পানিড উইথ হয় যখন, বাই হয়, এখানে উইথ না, বাই হয় যখন সাথী হওয়া অর্থ বোঝায়, কারোর সাথে সাথী হওয়া বোঝায়। আর যখন দেখবা এই অ্যাকম্পানির অর্থ একই সাথে দুইটা করতে, যেমন দেখো হি হ্যাজ ফিভার মানে কি জ্বর, আর এটার মানে কি মাথা ব্যথা, এটা কি মাথা ব্যথা। তাহলে দুইটা জিনিস একসাথে হয়েছে না, দেখো তো একসাথে গটা। তাহলে তার জ্বর এবং মাথা ব্যথা একসাথে ঘটতেছে, তখন ওই কোম্পানিটার পরে আমরা কি দিব, উইথ দিব, তখন আমরা উইথ দিব। আর যখন দেখব সাথী হওয়া, যে হি ওয়াজ কোম্পানিড বাই হিজ ফাদার, তার বাবার সাথী সে হয়েছিল, তখন আমরা বাই দিব। আর একসাথে দুইটা ঘটনা ঘটলে, যে জ্বরও হয়েছে আবার মাথা ব্যথা আছে, তখন অ্যাকম্পানিড আছে, তখন আমরা উইথ দিব। ক্লিয়ার? শর্ট নোটটা করে নাও। তাহলে অ্যাকম্পানিড বাই হয় যখন সাথী হওয়া, অ্যাকম্পানিড উইথ হয় যখন একসাথে ঘটা। পরে যাই,
দেখো এটা মনে হয় লাস্ট। আই এগ্রি ড্যাশ ইউ দিস পয়েন্ট বাট আই কান্ট এগ্রি অল দ্য প্রপোজাল। দেখো তো এখানে মেন ভার্ব কোনটা? এগ্রি। আই এগ্রি এখানে বলতেছে দেখো বাট আই কান্ট এগ্রি ড্যাশ, আবার এখানে আসছে এগ্রি, তাহলে এটা কি হবে বলো তো? এগ্রি টু হয়, এগ্রি টু হয়, এগ্রি অ্যাট হয়। এখন কোনটা কি কি আনসার দিবে একটু দাও তো তোমরা সবাই। দেখো এগ্রি উইথ ইউ, কোনো ব্যক্তি পার্সন যখন থাকে, দেখো এগ্রির সাথে উইথ হবে যখন কোনো পার্সন থাকে, তাহলে দেখো পার্সনটা আমি কি দিবা, যে আই এগ্রি উইথ ইউ, আই এগ্রি উইথ ইউ। তাহলে এগ্রির পরে যদি তখন তো কোনো পার্সন আছে, এগ্রির সাথে উইথ বসে যখন কোনো পার্সন থাকে, তাহলে এগ্রি উইথ, দেখো এগ্রি উইথ, তারপরে কি হয়? পার্সন আছে, ইউ মানে কি একজন ব্যক্তি, পার্সন আছে। তারপরে দেখো এগ্রির পরে অন বসে যদি এরপরে এ পয়েন্ট থাকে, তাহলে পয়েন্ট থাকলে তাহলে দেখো আই এগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট, তাহলে অন দিস পয়েন্ট, এই যে কোনো পয়েন্ট থাকলে তখন আমরা অন দিব। দেখো আই এগ্রি পরে অন বসে, এগ্রি অন যখন এ পয়েন্ট, একটা পয়েন্টের কথা বলে, তাহলে দেখো আই এগ্রি উইথ ইউ, আই এগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট বাট আই কান্ট এগ্রি ড্যাশ অল দ্য প্রপোজালস। এগ্রি টু হয় যখন প্রপোজাল হয়, তাহলে এগ্রি টু অল প্রপোজাল। তোমরা তো অনেকেই প্রপোজ করছো ছোটবেলায় ক্লাস 9-10-এ, নাকি নাকি এটা কেউ করো নাই? সবাই করছো আমি জানি, কাগজে লিখা ডিল মারছো, হ্যাঁ পিছে পিছে ঘুরছো, ছেলেরা আর কি, মেয়েরা না এরকম করে না, পিছে পিছে ঘুরছো, মোবাইলে কি করছো, চেটিং করছো, ফেসবুক আইডি নিছো, গুতাইছো, তোমাদেরকে রিজেক্ট করছে, ছেঁকা খাইছো, এইগুলোই করছো আমি জানি। ওকে, তাহলে বুঝছো? তাই এগ্রির পরে যখন টু হবে, এগ্রির পরে টু হয়, এগ্রি টু হয় যখন এ প্রপোজাল বোঝায়, তাহলে দেখো এগ্রির পরে প্রপোজাল আছে, তাহলে এগ্রি টু। এগ্রির পরে অন বসে যখন একটা পয়েন্ট বোঝায়, তাহলে এগ্রির পরে একটা গ্যাপ আছে, অন পয়েন্ট হবে, অন দিস পয়েন্ট। এগ্রির পরে উইথ বসে যখন পার্সন থাকে, তাহলে এগ্রি উইথ ইউ। ক্লিয়ার? বুঝতে পারছি কি না ভাইয়া বলো তো, ক্লিয়ার বলো বুঝলে? এটা দরকার নাই। এখন দেখো তোমাদের ক্লাসটা ঠিক এইগুলো আছে, এটা হলো বেসিকটা, তারপর হচ্ছে এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো আছে, তারপর হচ্ছে কিছু এমসিকিউ আছে, এটা দরকার নেই, এটা বোধহয় এখানে আসছে। ব্লাইন্ড এগ্রি, এগ্রি, ওকে, এটা কি এমসিকিউ, অল্টারনেটিভ টু, দেন কিবোর্ড কোয়েশ্চেন। ঠিক আছে, তোমাদেরকে এটা প্রিপোজিশনের ক্লাসটা দুইটা ক্লাসে নিতে হবে, 1 ঘন্টা করে 2 ঘন্টা, একসাথে 2 ঘন্টা পড়াইলে তোমরা অনেক কষ্ট পাবা, ঠিক আছে? একসাথে 2 ঘন্টা পড়াবো না। ওই দেখো ওই কত কিছু আছে দেখছো, এগুলো আমি নেক্সট ডে পড়াবো, ঠিক আছে? এগুলো আমি নেক্সট ডেতে পড়াবো। তাহলে আজকে বেসিক পর্যন্ত এই পর্যন্ত আমি পড়াবো। বেসিক আগে কোন পর্যন্ত আছে, এটা কনফিউশন শেষ, তারপর হচ্ছে এটা পড়াবো, আর হচ্ছে এই ইউজ অফ প্রিপোজিশন কালকে এখান থেকে স্টার্ট দিব, নেক্সট ক্লাসে এখান থেকে স্টার্ট দিব, ঠিক আছে? তোমাদেরকে আজকে একটু বেসিক আলোচনা করলাম, বাট বোর্ড কোয়েশনগুলো যেগুলো আছে না, এটা কালকে আমরা প্র্যাকটিস করবো। আজকে তাহলে ক্লাস শেষ করে দিব তোমাদেরকে, অনেকক্ষণ বেশি ক্লাস নিলে তোমরাও করতে পারো না, তাই না? ঠিক আছে না ভাই? তারপর দেখো, এখন দেখো পেপার ইজ মেড ড্যাশ উড, আর এখানে বলতেছে দি চেয়ার ইজ মেড ড্যাশ উড। দেখো তো, দি পেপার ইজ মেড অফ উড, আর এখানে বলছে দি পেপার ইজ মেড ফ্রম উড নাকি অফ উড? হ্যালো, হ্যাঁ ভাই আমি একটু বাইরে পড়ছিলাম ভাই, আমি করতেছি, আপনার ফোন দিচ্ছি আমি এখন 5 মিনিট পরে ভাই, ক্লাস নিচ্ছি তো, ক্লাসটা নিয়ে ফোন দিই। প্যারা নেই ভাই, সমস্যা নেই, আমি ফোন দিচ্ছি আপনার। ওকে, আচ্ছা। ওকে, এই আনসারটা তোমরা দাও তো দেখি কে কে পারো, এটার আনসার দাও। দেখো পেপার ইজ মেড ড্যাশ উড, পেপার তৈরি হয় কাঠ থেকে, উড মানে কি কাঠ, আমরা কাঠের কথা বলতেছে, কাঠ। আর এইটাও মানে কাঠ। দেখো বলতেছে পেপার মানে কি কাগজ তৈরি হয় কাঠ থেকে, চেয়ারও তৈরি হয়
কার্ড থেকে এই দুইটার আনসার দাও। দেখি তোমরা কে কে দিচ্ছ, আমি সবার কমেন্টগুলো পড়বো। ক্লাস শেষ, এটাই লাস্ট এমসিকিউ, এটাই লাস্ট এমসিকিউ। 123 পৃষ্ঠা। কালকে থেকে আমরা বেসিকটা হচ্ছে আজকে একটু তোমাদের প্রিপারেশন ধারণা দিলাম কেমন হইতে পারে, কি কি হইতে পারে, এই ধারণাগুলো দিছি। এর পরের ক্লাসে আমরা যে এইচএসসিতে কমন পড়বে ওই কমন উপযোগী তোমাদেরকে এটা দেওয়া দিব। কেমন? ডাবল ক্লাস নিতে হবে। ভাইয়া পিডিএফ দিলে তো লেট হয়, তাইলে আপনি ক্লাসে বলে দিয়েন কি কি নোট করব। হ্যাঁ বলে দিব। আচ্ছা এটার আনসার দাও, আমি সবার কমেন্টগুলো পড়বো। আমি একটু বসলাম, সবার কমেন্ট পড়বো, দেখি কে কে আসো। আচ্ছা সবাই বলতেছে ফ্রম, বাই বলছে আলী, সিফাত বলতেছে ফ্রম এবং উইথ, লুকমান বলতেছে ফ্রম এবং বাই, আসিফ বলতেছে ফ্রম এবং বাই। আচ্ছা আর ইস্পিতা বলতেছে ফ্রম এবং অফ এবং ফ্রম। মাহমুদ সুহান বলতেছে হচ্ছে ফ্রম এবং অফ। সিফাত বলতেছে এ। কুবার সোহান বলতেছে অফ, ফ্রম এবং অফ। আর কে কে বলো দেখি তো, আর কে কে বলো? আরেকটা আসি না, আসিফ মাহমুদ। হ্যাঁ দমক দিছি, হ্যাঁ চলে গেছে রাগ করে। আরে বেচারা মন খারাপ করছে। ফ্রম এবং বাই, ফ্রম এবং বাই। নিহারিকা বলতেছে ফ্রম এবং বাই। অনেকে অনেক উত্তর দিছো, বাই বলতেছো, অনেকে অনেক উত্তর দিচ্ছ। দেখো একটু খেয়াল করো। পেপার ইজ মেড ফ্রম উড, দি চেয়ার ইজ মেড বাই উড। কত সুন্দর উত্তর দিছে। আচ্ছা দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এটা খেয়াল করো। দি পেপার ইজ মেড ড্যাশ উড, আর দি পেপার ইজ মেড ড্যাশ, মানে দি চেয়ার ইজ মেড ড্যাশ উড। উড মানে কি? কাঠ। বলতেছে কাঠ থেকে কাগজ তৈরি হয়েছে। দেখো কাঠ থেকে কি তৈরি হয়েছে? কাগজ তৈরি হয়েছে। আর একটা বলতেছে কাঠ থেকে কি তৈরি হয়েছে? কাঠ থেকে চেয়ার, চেয়ার তৈরি হয়েছে। কাঠ থেকে কি তৈরি হয়েছে? চেয়ার তৈরি হয়েছে। আচ্ছা এইটার উত্তরটা আমি বলে দিই, এটার উত্তরটা বায়ো হবে না, উইথও হবে না। বায়ো হবে না, উইথও হবে না। বুঝতে পারছো? এই দুইটা আনসার হবে মেড। মেডের পরে হয় আনসার অফ হবে অথবা ফ্রম হবে। এখানে মেড, এখানে অফ হবে অথবা ফ্রম হবে। ভাইয়া এখানে যদি উড থাকে, এখানেও যদি উড থাকে, বলতেছে কাঠ থেকে কাগজ তৈরি হয়েছে। বারটা কি? কাঠ থেকে কাগজ তৈরি হওয়া। বারটা কি? মেড। বারটা হচ্ছে মেড, বলতেছে মেড। আচ্ছা কাঠ থেকে চেয়ার কি হয়েছে? মেড হয়েছে, মেড হয়েছে। ঠিক আছে মেড হয়েছে, এই তো মেড হয়েছে। কাঠ থেকে তৈরি হয়েছে কাগজ, কাঠ থেকে তৈরি হয়েছে চেয়ার। তাহলে ভাইয়া এখানে যদি তৈরি হওয়ার অর্থে মেডের পর যদি আমি অফ দেই, এখানে তো অফ দেই, আর এখানেও তো আমার অফ হবে, একই তো কথা। তাহলে এখানে যদি কাঠ থেকে চেয়ার তৈরি হয়েছে, চেয়ার তৈরি হয়েছে, এখানে কাঠ থেকে কাগজ তৈরি হয়েছে, একই কথা। তাহলে একবার যদি আমি অফ দেই, এটা রাইট আনসার অফ দিই ভাইয়া, এটা রাইট আনসারও তো আমি অফ দিব। কিন্তু না ভাইয়া, দুইটা রাইট আনসার একটু ডিফারেন্ট হয়ে যাবে। এটা ব্যাখ্যাটা তুমি জীবনেও ভুলবা না। তোমার ভাইয়া তোমাকে সুন্দর করে একটু শিখাই দিচ্ছি, দেখো। তাহলে এই দিকে একটু খেয়াল করো। এদিকে খেয়াল করো। এই যে দেখো কাঠ থেকে কি তৈরি হয়েছে? কাঠ থেকে কাগজ তৈরি হয়েছে। কাঠ থেকে কাগজ তৈরি হয়েছে। এই কাগজের মধ্যে কাঠটা কি দেখা যায়? দেখো তো কাঠ আছে, এই যে আমি ছিললাম বা ধরলাম, কাঠ কি আছে? এটা কিন্তু কাঠ থেকে তৈরি হয়েছে। কাঠ কি আছে এখানে? নাই, দেখা যায় না। বুঝছো? তারপরে দেখো এই যে চেয়ার, বলতেছে কাঠ থেকে চেয়ার তৈরি হয়েছে। ভাই চেয়ারটা কাঠের কি চোখে দেখা যায়? হ্যাঁ বা না? হ্যাঁ দেখা যায়, দেখা যায়। বলো তো কাঠটা দেখা যায় না? এমন ধরো একটা চেয়ার, তুমি তোমার ঘরের একটা খাটের চেয়ারের দিকে তাকাইলে বলতেছে কাঠের চেয়ার। তুমি যদি একটা খাটের চেয়ারটা দেখো, কাঠ দিয়ে বানাইছে, ধরো একটা কাঠ কাটতে কাটতে একটা চেয়ার বানাইছে, তাহলে ওই চেয়ারটার মধ্যে কাঠ দেখা যায় না? কাঠের চেয়ার। বাড়িতে যে বলো তো এই খাটের চেয়ার টান, আর না প্লাস্টিকের চেয়ার টান, না হোমের চেয়ার টান, কোন চেয়ার টানবো আম্মু আব্বু? বলে না কাঠের চেয়ার টান। তার মানে তুমি যাই চিনবা কীভাবে কাঠের চেয়ার? দেখবা কাঠ দিয়ে বানাইছে ওই চেয়ারটারে, তাহলে এটা কাঠের চেয়ার। তেমন কি চোখে দেখা যায়? আর কাগজ যে বানাইছে, কাঠ থেকে যে কাগজ বানাইছে, চোখে দেখা যায় কি না? হ্যাঁ বা না? দেখো তো এখানে কাঠটা দেখা যায়? কাঠ থেকে যে বানাইছে দেখা যায় না, তাহলে চোখে কি করা যায় না? এই কাঠ থেকে যে কাগজ বানাইছে, এই কাগজটা কি চোখে দেখা যায় না, দেখা
যায় না। আর এখানে যে বানাইছে ওইটা কি দেখা যায়। আচ্ছা ভাই, যেটা দেখা যায় না, যেটা চোখে দেখা যায় না, এই জিনিসটা কি বলতো? অদৃশ্য না? অদৃশ্য। আর যেটা চোখে দেখা যায় সেটা কি ভাইয়া বলতো? দৃশ্য। সেটা কি দৃশ্য। তাহলে কাঠ থেকে কাগজ তৈরি হয়েছে, এটা এক কথায় উত্তর শেষ। চোখে দেখা যায় না। কাঠ থেকে কাগজ তৈরি হয়েছে, চোখে দেখা যায় না। কাঠ থেকে চেয়ার তৈরি হয়েছে, চোখে দেখা যায়। যেটা চোখে দেখা যায় না সেটা হচ্ছে অদৃশ্য। অর্থাৎ কাঠ থেকে কাগজ তৈরি হয়েছে সেই জিনিসটা অদৃশ্য, আর কাঠ থেকে কাগজ তৈরি হওয়া সেটা হচ্ছে দৃশ্য। ভাইয়া উত্তর কি হবে বলছিলাম? উত্তর হবে হয় অফ হবে নয়তো ফ্রম হবে। উত্তর হয় অফ হবে নয়তো ফ্রম হবে। উত্তর হয় অফ হবে নয়তো ফ্রম হবে। এখন দেখো তো এখানে অদৃশ্য আর দৃশ্য বানানোর মধ্যে কোনটা বড়? আমাকে জাস্ট বলো। অদৃশ্য এবং দৃশ্য বানানটার মধ্যে কোনটা বড় বলো। আর অফ এবং ফ্রমের মধ্যে কোনটা বড়? যেহেতু অদৃশ্য বানানটা বড় আর অফ ফ্রমটা কি ভাইয়া? বড়। তাহলে অদৃশ্য বানান যেহেতু বড়, এখানে দুইটার মধ্যে বড় কোনটা? এই দুইটার মধ্যে বড় কোনটা বলো তো? অদৃশ্য এবং দৃশ্যের মধ্যে দুইটা বড় কোনটা? অদৃশ্য বড়। এই অফ এবং ফ্রমের মধ্যে বড় কোনটা? ফ্রম হচ্ছে বড়। তাহলে এই অদৃশ্য বড় এবং ফ্রমও বড়, এখানে দিব হচ্ছে ফ্রম। আর যেটা দৃশ্য বানানটা ছোট, এই অফটাও কি ছোট? অফটাও কি ছোট। এখন উত্তরটা বসাও তো। তাহলে এখন উত্তরটা কি হবে? দি চেয়ার ইজ মেড অফ উড। দি চেয়ার ইজ মেড অফ, না চেয়ারটা কি হবে? দৃশ্য। তাহলে দৃশ্য, চেয়ারটা দেখা যায় অফ। আর যেটা চোখে দেখা যায় না, দি চেয়ার ইজ মেড ফ্রম। ফ্রম কি? অদৃশ্য। অদৃশ্য যেটা চোখে দেখা যায় না, অদৃশ্য, সেই ক্ষেত্রে ফ্রম ইউজ করব। তো কিভাবে মনে রাখবা ভাইয়া? কোথায় ফ্রম হবে, কোথায় অফ হবে? বানানটা দিয়ে মনে রাখবা যে চোখে দেখা যায় না মানে অদৃশ্য, আর অদৃশ্য বানানটা বড়, বড় বানানে ফ্রম হয়। চোখে দেখা যায় এটা কি? দৃশ্য। দৃশ্য বানানটা ছোট, অফটাও কি? ছোট। তাহলে ফ্রমটা বড়, অফটা ছোট। ফ্রমটা বড়, অফটা ছোট। তো বড় হলে যখন যেটা দেখবো অদৃশ্য তখন ফ্রম দিব, যখন দৃশ্য তখন অফ দিব। ভুলে গেলে সমস্যা নেই, লিখবা অদৃশ্য আর লিখবা হচ্ছে দৃশ্য। আচ্ছা, অদৃশ্য এবং দৃশ্য। তাহলে আনসার কি হয়? অফ হবে না ফ্রম হবে? অফ। অদৃশ্য জিনিসটা বড়, ফ্রম শেষ। আর দৃশ্য অফ শেষ। তাহলে অদৃশ্য না, দি পেপার ইজ মেড ফ্রম উড। আর দি পেপার ইজ মেড ফ্রম উড, কাঠ থেকে কাগজ তৈরি হয়, এটা অদৃশ্য ব্যাপার। আর অদৃশ্য হলে কি দিব? বড়টা দিব। বড়টা কি? ফ্রম হচ্ছে বড়, আর অফ হচ্ছে কি? ছোট। তাহলে এটা আহা কি হয়? তাহলে অদৃশ্য, তাহলে বুঝলা এটা জিনিসটা কি? বুঝতে পারছো কিনা একটু বলো। জিনিসটা বুঝতে পারছো কিনা একটু বলো। এই অদৃশ্য আর দৃশ্যের হিসাব বুঝতে পারছি? হ্যাঁ বা না? জীবনে ভুল হবে, জীবনে ভুল হবে। হ্যাঁ দিছিলাম তো একটু। এমনকি জীবনে ভুল হবে কি না, হ্যাঁ বা না? ভাই আর জীবনে ভুল হবে না। তাহলে আজকে ক্লাস এখানেই শেষ। নেক্সট ক্লাসে বাকি প্রিপোজিশনটা পড়াবো। বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ, ইংলিশ ফার্স্ট পেপারটা পড়াবো তোমাদের, সমস্যা নাই। না 150টা আগামীকালকে দিব। ক্লিয়ার? বুঝতে পারছো? জীবনে ভুল হবে এই ধরনের চিন্তা ভাবনা করলে, এইভাবে পড়লে কোনো দিনও ভুল হবে না। মনে রাখার টেকনিক দিলাম ভাইয়া। সবাই জানে যে যদি দেখা না যায় তো সবাই এটা বলবে যে এইটুক পর্যন্ত তারা আছে গবেষণা, এইটুক। যদি চোখে দেখা না, যদি চোখে দেখা যায় না, যেটা চোখে দেখা যায় না সেই ক্ষেত্রে বলবে হচ্ছে তুমি ফ্রম দিবা। যেটা চোখে দেখা যায় সেটার ক্ষেত্রে অফ দিবা। তোমাকে এবার বলবে চেয়ারটা কি চোখে দেখা যায়, হ বা না? স্টুডেন্ট বলতে হ্যাঁ স্যার চোখে দেখা যায়। যেহেতু চোখে দেখা যায় তখন অফ দিবা। যদি যখন চোখে দেখা যাবে না, যেটা থেকে তৈরি হয়েছে, যে পেপার ইজ মেড ফ্রম উড, কাঠ থেকে পেপার তৈরি হয়েছে, চোখে দেখা যায়, কাগজের মধ্যে তাকাইলে দেখা যায় না, তখন ফ্রম দিবা। দাদা এতটুকু পর্যন্ত গবেষণায় শেষ। পরীক্ষায় যখন প্রশ্ন আসলো চেয়ার এ আসলো দি চেয়ার ইজ মেড ড্যাশ উড বা পেপার ইজ মেড ড্যাশ উড, তখন তো মনে নাই। আচ্ছা চোখে দেখা যাওয়ার না যাওয়ার ক্ষেত্রে কি শিখছিলাম? অফ না ফ্রম, অফ না ফ্রম, অফ না ফ্রম। অফ দিবা না ফ্রম দিবা? তখন তো ভুলে যাবে। আচ্ছা চোখে দেখা যায় না, ধরো প্রশ্ন আসে চোখে দেখা যায় না, যেটা চোখে দেখা যায় না, তা চোখে দেখা যায় না সেক্ষেত্রে কি শিখছিলাম? ফ্রম না অফ, ফ্রম না অফ।
বাট তোমার ভাইয়ের কথা যদি যখন মনে পড়ে, আসিফ ভাইয়ের কথা, যে যেটা চোখে দেখা যায় না সেটা অদৃশ্য, আর যেটা চোখে দেখা যায় সেটা দৃশ্য, আর সেটা চোখে দেখা যায় সেটা হচ্ছে দৃশ্য। আর দৃশ্য মানে কি দিব? দৃশ্য মানে কি দিব? দৃশ্য মানে বানান ছোট অফ, আর অদৃশ্য বানান বড় ফ্রম। আজীবনের জন্য টেকনিক বের করে দিলাম যে ফ্রম এবং অফ কোথায় দিব। চোখে দেখা যায় আর না যায় এটা নিয়ে তোমার টেনশন নাই, যে দেখা যায় না আর এটা কি দেখা যায়। এক্ষেত্রে পড়লে একটু ভুল হয়ে যায়, দেখা যায় না এক্ষেত্রে কি হবে? অফ না ফ্রম? আজীবন ভুলে যাবা। বাট দেখা যায় না মানে অদৃশ্য, অদৃশ্য বানান বড় মানে ফ্রম, দেখা যায় মানে কি দৃশ্য, বানান ছোট অফ। শেষ, ক্লিয়ার? ওকে, এরপরে আর দুইটা জিনিস শিখে রাখো। তাহলে মেড ফ্রম এইভাবে শেখা হয়, চোখে দেখা যায় না। মেড অফ চোখে দেখা যায়, এভাবে শিখলে ভুল হবে। তো এভাবে একটু দেখে রাখো। এরপর আর দুইটা দেখো, মেড বাই কোম্পানি নাম, মেড ইন কান্ট্রি নেম। এখন এই জিনিসগুলো হচ্ছে কি ক্লাস ছাড়া পিডিএফে ছিল, যারা পিডিএফ পড়ো তো ক্লাসে জিনিস ক্লাসে পড়তে হয় কিছু জিনিস। তাহলে মেড ফ্রম যেটা চোখে দেখা যায় না, আর মেড অফ যেটা চোখে দেখা যায়। যেটা চোখে দেখা যায় সেটা কি দৃশ্য, আর যেটা যায় না সেটা অদৃশ্য। এখন দৃশ্য বানান ছোট অফ, অদৃশ্য বানান বড়, সেই জন্য দিব ফ্রম। ঠিক আছে, একটু মনে থাকলে হবে। আর কান্ট্রি নেম মেড বাই চায়না, কোম্পানি নেম কোনো কোম্পানি, মেড বাই বসুন্ধরা, মেড বাই যমুনা। তো এই হচ্ছে কোনো কোম্পানির নাম থাকে যদি, মেড বাই গন্তব্য ঢাবি, মেড ইন কান্ট্রি, কান্ট্রি থাকলে মেড ইন চায়না, মেড ইন বাংলাদেশ। তাহলে দেখো কোম্পানি নাম হলে বাই হয়, আর কোম্পানি যদি কান্ট্রি নাম হয় তখন ইন হয়। আগামীকালকে নেক্সট ক্লাসে তোমাদের ক্লাস শেষ, একটুকুই পড়াইলাম। এরপরে প্রিপোজিশনে যে তোমাদের হচ্ছে কনফিউশন শেষ করলাম, এরপর হচ্ছে ইউজ অফ প্রিপোজিশনে বেসিক আমি স্টার্ট দিব। তো তখন হচ্ছে তোমাদের প্রিপোজিশন থেকে শুরু করে যা আছে 100-150 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিব। তো অনেক বড় ক্লাস, অনেক কিছু আছে। তোমাদেরকে পিডিএফটা যদি লাগে আমি এখনই দিয়ে দিচ্ছি, পিডিএফের ড্রাইভ লিঙ্ক আছে আমার কাছে, সমস্যা নেই। পিডিএফ লাগলে আমি এখনই দিয়ে দিচ্ছি, প্যারা নেই, এটা নিয়ে প্যারা নিও না, ঠিক আছে? এই যে দেখো এইগুলো হচ্ছে প্রিপোজিশনে গুরুত্বপূর্ণ প্রিপোজিশন দেওয়া। পি দিয়ে কোনগুলো গুরুত্বপূর্ণ প্রিপোজিশন, তোমার এল দিয়ে কোনগুলো আছে, এম দিয়ে কোনগুলো আছে, এইচ দিয়ে কি আছে, হ্যাঁ এ দিয়ে কি আছে, এগুলো একদম বেসিক থেকে আমি পরে পড়াবো। হ্যাঁ, তোমাদের যেমন এম এট, অ্যাডহেড টু, লেগে থাকা, অ্যাফ্রেড অফ, অ্যাপ্রিসিয়েট টু। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা প্রশ্ন এটা আসছে, অ্যাপ্রিসিয়েট টু, বুঝতে পারছো? উপযুক্ত। দেখো পড়লে কেন লাভ আছে দেখো তো, অ্যাপ্রিসিয়েট টু এটা ঢাবির কোয়েশনে আসছে কিনা? এটা ঢাবির কোয়েশনে আসছে এই বছর, দেখছো? তোমরা কে কে জানো যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে আসছে? যে কে কে জানো বলো তো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে যেটা আসছে কে কে জানো? দেখো তো, এটা আমি কালারিং করে দিই, ইয়েলো কালার করে দিই। দেখো তো কে কে জানো যে এটা পরীক্ষা যে আসছে। ক্লাস শেষ তোমাদের। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় যে আসছে কে কে জানো? একটু বলো তো কে কে জানো এটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসছে, কে কে জানো? ক্লিয়ার, সবাই বুঝছো? আর এটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আসছে এটা কে কে জানো? দেখছো তোমাদেরকে, এটা তো আমি মাত্র দেখলাম, এটা হচ্ছে আমি মাত্র দেখলাম যে এটা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা যে আসছে, এটা যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আসছে এটা আমি মাত্র দেখলাম। বাট তোমার ভাইয়া আপুদেরকে, বুঝছো, আমি 10টা ওয়ার্ড দিছিলাম, 10টা পরীক্ষা নিয়েছিলাম, এই 10টার মধ্যে 3টাই কমন করছে। মানে জাস্ট লাস্টে আমি 10টা ওয়ার্ডে পরীক্ষা নিয়েছিলাম। যারা পরীক্ষা দিছো 24 বছর সাথে আগে ছিল তারা দেখছো যে 2টা পরীক্ষা নেওয়ার মধ্যে কমন ছিল, অ্যাপ্রিসিয়েট ওয়ার্ডটা আমি দিছিলাম। বাট দেখো তারা এডমিশনে গিয়ে শিখছে, ব্যাপারটা এমন না। এইচএসসির পড়াটাই যে এডমিশনে আসে, আমি তো এই প্রিপোজিশনে ক্লাস এইচএসসি ছাড়া কখনোই অন করি না, এডমিশনে কখনো ওই ক্লাস আমি পড়াই না। তোমাদের একাডেমিক ক্লাস তো দেখো তাদেরকে কিন্তু একাডেমিতেই এই ওয়ার্ডটা পড়ছিল। তাহলে এইচএসসিতেই যে এই ওয়ার্ডটা পড়ছে, ডিউতে গিয়ে তো সে 100% পারছে। আমি পড়াই বা না পড়াই, যদিও আমি পড়াইছি ডিউর সময়, বাট তখন কিন্তু ছিল। তাহলে দেখছো এইচএসসি থেকে পড়াটা পড়ে ফেললে তুমি পরিপুক্ত হবে এবং ভালো রেজাল্ট করবা। সো আজকের ক্লাস এখানেই শেষ। আজকের ক্লাসটা তোমার কাছে কেমন ছিল সেইটা তুমি অবশ্যই জানাতে পারো আমাদের গন্তব্য ঢাবির পেজে, যে ভাইয়া আপনি রোজা রেখে ড্যাম ক্লাস নিছেন, ভাইয়া আপনি বুঝাইতে পারেন নাই, ভাইয়া আপনি নর্মাল পড়াইছেন। মানে এটা অবশ্যই তোমাকে বলতে হবে।
ভালো বলো মন্দ বলো সেটা বলার দরকার আছে, কারণ হচ্ছে তোমার মন্দ কথাটা যদি বলো যে ভাই এইটা গ্যাপ আছে, এই তোমার এই মন্দ কথাটাই হ্যাঁ আমার চোখে যখন পড়বে তখন আমার মনে হবে তোমার জন্য আর একটু ভালো কিছু করা দরকার। আর যদি মনে হয় না কোনো বিন্দু পরিমাণ গ্যাপ নাই, ভাই আপনার যেভাবে আদর করে পড়াচ্ছেন আপনার পড়াটা ঠিক আছে, আমি ক্লাসে ভালো বুঝি, তুমি এটা যদি বলো তখন এটার পরেও আমার কাছে একটু ভালো ফিল হবে যে না ছেলেমেয়েগুলা রিয়েল ফিডব্যাকটা পেইড ব্যাচে না, রিয়েল ফিডব্যাকটা দিবা হচ্ছে পেইজে, যে পেইজে কেমন হচ্ছে। এই যে তুমি যদি লিখো যে না ভাইয়া ক্লাসগুলা খুবই ভালো হচ্ছে সুন্দর হচ্ছে, তোমার বন্ধুরা জানবে, তোমরাও জানবা, এবং আমরাও বলতে পারবো যে আমরা আসলে পড়াইতে পারি বা পারি না সেটা। ঠিক আছে, এটা প্রতি বছরই এটা একটা সুন্দর জিনিস, টিচার সম্পর্কে তোমার একটা কমপ্লিমেন্ট, তোমার ভাইয়া সম্পর্কে তোমার টিচার সম্পর্কে তোমার কমপ্লিমেন্ট। কারণ অনলাইনে তো ওই সিস্টেমটা নাই যে টিচারকে সরাসরি প্রশ্ন করা। সো যতটুকু প্রশ্ন না করে তুমি কতটুকু বুঝতে পারো সেটা জানাইও। দেখো আমি হয়তো বা 10 মিনিট বা 15 মিনিট পরে একটা ক্লিপ আমি আপলোড করতে পারি ক্লাসের, না এই যে কথাগুলো বললাম এইটাই। ভালো লাগলে বলবা, খারাপ লাগলে বলবা, সেটাও নিশ্চয়ই পেট বেঁচে বলার দরকার নেই। সো ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকালকে তোমাদেরকে বাকিটা আমি পড়াবো, বাকি যা 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 আছে তোমার হচ্ছে প্রিপোজিশনের এগুলোর পরে তোমাদের হচ্ছে এই যে বেসিকগুলো তো শিখাইলাম তোমাদের, ঠিক আছে না? এখান থেকে এরপরে গিয়ে আগামী ক্লাসে তোমাদের দেখো প্রিপোজিশনের যে ইয়াটা আছে লিস্টটা আছে, কোথায় জানি তোমাদের 150টা আছে, অনেক বড় ক্লাস। এই যে দেখো তোমাদের জন্য একদম প্রেপোজিশনের 150টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, সেইগুলো যদি তোমার একটু পড়তে পারো তাহলে তুমি বেস্ট মানে বেস্ট। শর্টকাটও আছে, আগে একটু বেসিক শিখাইলাম। সো আজকের জন্য বিদায়। আর তোমরা জানাইও, ঠিক আছে? এখন এখানে বলার দরকার নেই। কিউট লাল ভাইয়া মানেই সুপার, ওলে ভাইয়া এমএসটি, তারপরে বলতেছে এমডি মুবাশশির আসিফ খান ভাই রিয়াল বস। হ্যাঁ হ্যাঁ, আরে ভাই মানে ব্র্যান্ড, এরকম কিছু না, এগুলো বলবা হচ্ছে এতে। যাও এখন রেস্ট নাও। ভাইয়া কি 1 ঘন্টা ক্লাস শেষ করছে? দরকার হইলে আমি একাডেমিতে আমি কানে ধরছি, দরকার বলে আমি 3 দিন পড়াবো ক্লাস, একটা ক্লাস দরকার হলে 3 দিন নিব। একাডেমি পোলাপান তোমরা যারা আছো, তোমাদেরকে আমি 3 ঘন্টার ক্লাস কখনোই নিব না। তোমরা এডমিশনের স্টুডেন্ট, তোমরা ক্লাস করবা 3 ঘন্টা 4 ঘন্টার ক্লাস করবো হচ্ছে যখন আমি এডমিশনে মুভ করবো, তখন 4 ঘন্টা ক্লাস করবো, 3 ঘন্টা ক্লাস। এখন না, এখন তোমরা ছোটো বাচ্চা, এখন যদি তোমাদেরকে অনেক মানে সমুদ্রে ছেড়ে দিই ঝামেলা আছে, এখন একটু সাঁতার করে শিখো, ঠিক আছে? আমি তো আসি, তোমাদের 9টা গ্রামার শেষ করাইতে আমার 9টা ক্লাসের প্রয়োজন। বাট আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদেরকে প্রতিদিন পড়াবো, যে আমার যেদিন ক্লাস থাকবে প্রত্যেক দিন, মানে 4 মাস পরীক্ষার আগ পর্যন্ত পড়াবো, তোমাদের পরীক্ষা নিব, লাইভে আসবো, দেখো তোমাদের জন্য কি করি, জাস্ট দেখো কি করি। সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ, পিডিএফটা এখন দিয়ে দিচ্ছি। আর তোমরা যে ওখানে লিখবা না ওই পেজে, যে তোমাদের পোস্ট করার পর তুমি এটা দিতে পারো যে তুমি তোমার লাল ভাইকে তুমি 10 আউট অফ খালি উঠে না, যাই হোক 10 আউট অফ তুমি কত দিতে চাও সেটা এখানে না ওখানে লিখে দিও। পেজে আমি যখন আপলোড করবো তোমার চোখের সামনে পড়লে পেজে একটু খুঁজে লিখে ফেলো। সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা। আরেকদিন রোজা রেখে বড় ক্লাস নিব না, ওকে, টাটা।